খেয়াল করে দেখলাম যে বাবুল রেশিওতে আমি যত পর্বে গেস্ট ছিলাম এত পর্বে গেস্ট নেওয়ার কেউ ছিল না। তো কী হয়েছে, ঘুরে ফিরে দেখা যাচ্ছে আলাপগুলো শেষ পর্যন্ত লেখালেখি কেন্দ্রে কী হয়। তো যেহেতু আমার জ্ঞান গরিমা কম, তাহলে ঘুরে ফিরে লেখালেখির বাইরে তোর কিছু বলারও নাই। তো 2024 সাল প্রায় শেষ। তো এই পুরো 24 সালে আমি দেখলাম যে কী করছি, একটা বই লিখছি, ডিটাচমেন্ট টু ডিপারচার। সো এই 1 বছরে বই লিখতে গিয়ে আমার জীবনী শক্তি অলমোস্ট শেষ, এবং এই জীবনী শক্তি শেষ হইতে গিয়ে আমার যে সমস্ত এক্সপিরিয়েন্স হলো, আমার মনে হলো যে 5 বছর পরে এই ফিলিংসগুলো ভুলে যাব, এবং অনুভূতি মানে চিন্তাগুলোও হয়তো মানে আমার তো আসলে একটা বই লেখা শেষ হলে চিন্তাগুলো আমার মনে থাকে না। কিন্তু যেহেতু 1 বছর ইনভেস্ট করে ফেলছি, সুতরাং এই ইনভেস্টমেন্টের সময় আমার যে ভাবনা এবং যে জার্নি ছিল সেটা বাবুল রেশিওতে জমা করে রাখাটা আমার নিজের জন্য গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং যারা দেখবে তাদের কারো কারো কাছে গুরুত্বপূর্ণ হইলেও হইতে পারে, না লাগলে এমন কিছু মানে ম্যাটার করে না। হাওয়ার তো এটা নিয়ে কথা বলবো আসলে কার সাথে, অনেক অপশন মাথায় ছিল, কিন্তু মনে হলো যে এই বইটা নিয়ে একদম প্রথম থেকে যার সাথে সবচেয়ে বেশি কথা বলছি সে হচ্ছে আমার দত্তক কন্যা শ্যামলী। পুরো নাম শারমিন সুলতানা শ্যামলী। ওর পছন্দের কাজ চা খাওয়া আর বই পড়া, কিন্তু চা খাওয়া এবং বই পড়ার পরবর্তীতে ওর উপলব্ধি কি সেটা অবশ্য আমি জানি না। তো মনে হলো যে ওর সাথে এই টপিকে কথা বলা যেতে পারে, এবং এই আজকের শোর একটা সুন্দর টাইটেলও ঠিক করছে, স্ক্যান্ডালাইজ টু সলেমনাইজ, মানে হচ্ছে স্ক্যান্ডালের মাধ্যমে একটা ব্যাপারকে মহিমান্বিত করা। তো এই বিষয়টা কি সেটা নিয়ে কথা বলবো। তো দেখা যাক, নর্মালি আমার সাথে কেউ কিছু নিয়ে আসে না, ও আজকে খাতা নিয়ে আসতে প্রশ্ন রেডি করে, তারপর কি হয় সেটা এখন ওর কাছ থেকে শোনা যাক। তো শ্যামলী বলো কি বলতে চাও। আসলে আমরা তো নতুন বইটা নিয়ে যাব, ডিটাচমেন্ট টু ডিপারচার, কিন্তু তার আগে আপনাকে আসলে কিছু প্রশ্ন করব। যেহেতু আমার মনে হয় যে আপনার এই বইটা আপনার লেখক লাইফের একটা ফ্রেজ পার হয়ে আসছেন, এটা আপনার সেকেন্ড ফ্রেজে প্রবেশ করার একটা বই। তো এখানে এর জন্য আমরা একটু ঘোরা থেকে আসতে চাই যে আপনার লেখক হয়ে ওঠার যে গল্পটা বা জার্নিটা, সেটা সম্পর্কে যদি কিছু বলেন। কি জানো, মানে আমার তো সারা জীবনে কখনো মনে হয় না লেখালেখি ছাড়া অন্য কিছু করা যেতে পারে, কারণ যখন আমি 1-2-তে পড়ি তখন থেকেই তো লেখালেখি করি। মাঝখানে 2014 থেকে 2017 এই 4 বছরে কিছুই লিখি নাই। সো ওই সময়টা হয়তো মনে হয়েছে যে আমি হয়তো লেখালেখির বাইরে অন্য ক্রিয়েটিভ লাইনে অনেক ভালো কিছু করতে পারবো, দেশের একজন প্রথম সারির উদ্যোক্তাদের একজন কনসালটেন্ট হিসেবে ভালো কোনো ক্যারিয়ার করতে পারবো, এরকম একটা জিনিস মাঝের 4 বছরে মনে হয়েছিল। তো বলতে পারো যে 4 বছর আমার জন্য অন্ধকারাচ্ছন্ন এবং অজ্ঞানতার যুগ। এর বাইরে তো সবসময় লেখালেখিই করছে, হয় লেখালেখি করছে অথবা ইন্টারভিউ করছে অথবা চিঠি লিখছি। মানে আমার জীবন কিন্তু আসলে অনেক ওয়াইড না, মানে অনেক ধরনের জিনিসপত্র নিয়ে আমি কিন্তু ট্রাই করিনি। আমি অল্প কিছু জিনিস নিয়ে অনেক বেশি ট্রাই করছি। সো আলাদা করে লেখালেখ হওয়ার প্রস্তুতি বলো কি বলো, এগুলো কিছু তো আমার লাইফে ছিল না কখনো। কারণ তুমি যখন 1-2 থেকে লেখালেখি করো, তো তুমি প্রস্তুতি নিবা কখন? তখন থেকে তো তুমি লিখতেছই না। তারপরে প্রস্তুতির একটা বেসিক কিছু জিনিস থাকে, যেমন জীবনানন্দের ক্ষেত্রে আমরা যদি দেখি, সে হচ্ছে 4000 পৃষ্ঠার ডায়েরি লিখছে। যদি এগুলোকে আমরা ডায়েরি বলি, কিন্তু এগুলো তো মূলত তার লিটারারি নোট ছিল। তো আপনার যে এই যে প্রস্তুতি পর্বটা, লেখক হওয়ার যে প্রস্তুতি পর্বটা, এটা আমরা জানি যে আপনি প্রচুর সাক্ষাৎকার করেন মানুষের। তো এইগুলো আপনার লাইফে সাক্ষাৎকার প্লাস হচ্ছে আপনি বিভিন্ন লোকের বায়োগ্রাফি, সাক্ষাৎকার, স্মৃতিকথা এইগুলো পড়েন। তো এই জিনিসগুলাকে আপনি কিভাবে আপনার লেখার ক্যাপিটাল হিসেবে ব্যবহার করছেন? আমি তো বেসিক্যালি লেখালেখি যে করি, আমার লেখালেখির কিন্তু তুমি যদি দেখো আমার লেখালেখি কিন্তু খুব একটা স্টাইল নাই, মানে আমি স্টাইল নিয়ে অনেক বেশি কাজ করি না। আমার লেখালেখিগুলো মূলত ডায়লগ ধরনের, অনেকগুলো ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারের সাথে কন্টিনিউয়াসলি আর্গুমেন্ট হয়। ফলে কী হয়, আমার লেখাগুলো মূলত চিন্তামূলক লেখা। আমি বিভিন্ন হাইপোথিসিস তৈরি করি, নানা ধরনের আর্গুমেন্ট তৈরি করি, সেই আর্গুমেন্টগুলো মূলত আবার নিজেকে ডিবেট করি, সেইগুলো দিয়েই আগানোর চেষ্টা করি। সো এই যে রিসোর্সগুলো, এই যে উপলব্ধিগুলো তো আসলে মানুষের সাথে গল্প করেই আসছে। আমি তো মোটামুটি যতক্ষণ জেগে থাকি ততক্ষণই কারো না কারোর সাথে গল্পই করি, সেটা হোয়াটসঅ্যাপে গল্প হোক বা পাশাপাশি গল্পই তো করতে থাকি, কিন্তু লেখার সময় গল্প করতে থাকি। দেখা যাচ্ছে লিখতেছি আবার হোয়াটসঅ্যাপে উত্তরও দিচ্ছি। তো এটা মানে কেউ একজন আমাকে মেসেজ দিলে তখন আমার নিজেকে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়। এই যে এত মানুষের ডেটা, এত মানুষের উপলব্ধি, সেগুলো থেকেই তো আসলে আমার এই পর্যবেক্ষণগুলো তৈরি হয়। সো বলতে পারো যে এটাই আমার লেখার সবচেয়ে বড় ব্যাপার। আর যে চিঠিগুলো তো মোস্টলি লিটারেরি নোটসই, মানে আমি এই যে এত চিঠি লিখি মানুষকে, এটা তো লিটারেরি নোটসই। মানে আমি তো সেইখানে চিঠিতে একেবারে তার প্রতি আমার মায়া, মমতা, প্রেম উতরে উঠতেছে, সেই সব বিষয় তো খুব কমই থাকে চিঠিগুলোতে। যদি তুমি যাদেরকে আমি চিঠি লিখি, কিছু চিঠি কখনো পড়ার সুযোগ পাইতা,
তাহলে হয়তো দেখতাম, বা তোমার মনে হয় একবার ঈদের সময় একটা চিঠি পাঠাইছিলাম, সেখানেও কিন্তু আমি দেখছি যে ওই চিঠিটা আসলে চিঠি না, লেখালেখির প্র্যাকটিস। হ্যাঁ, তো ওখানে তোমার ব্যাপারে মানে 1-2টা কথা ছিল। তো সবই তো দেখা যাচ্ছে আমার ওই ভাবনাগুলো ই করা হয়, তো ওইটাও বলতে পারো যে এগুলো আমার ভালো লিটারি নোটস, সবকিছু মিলে উপলব্ধিগুলো তৈরি হয়। কিন্তু এই সবের সাথে বইয়ের কি সম্পর্ক? না, আপনি বই লিখছেন, আমি তো বললাম যে এটা আপনার ফার্স্ট ফ্রেজটা শুনতে চাচ্ছি, যে ফার্স্ট ফ্রেজটা আপনি কিভাবে আসছেন। তো লেখকদের ব্যাপারে একটা জিনিস হচ্ছে খুবই আমাদের দেশের লেখকরা হতাশ করে যে তারা জীবিকার জন্য হচ্ছে লেখালেখিটা ঠিকঠাক করতে পারতেছে না। জীবিকার টেনশনটা না থাকলে হয়তো বা লেখালেখিটা ঠিকঠাক করতে পারতো। এখন এই ধারণা থেকেই লেখক জীবনযাপন বলতে একটা টার্ম তৈরি হয়েছে। যেমন এখানে উদাহরণ হিসেবে আসে আবুল হাসানের নাম, আহমদ ছফা বা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যে তাদের লাইফের ছিল যে শুধু লেখালেখি করা। তো এইখানে লেখক জীবনযাপন বলতে যে প্রচলিত টার্ম, সেটার সাথে আপনি নিজেকে কোনোভাবে রিলেট করতে পারেন কিনা, বা আপনি কতটা লেখক জীবনযাপন করেন সেই টার্ম অনুসারে। লেখক জীবন বলতে তুমি কি মিন করতেছো আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে যে আমি কি বলে 24 ঘন্টা লেখালেখির ঘরেই থাকি। আমি যখন কারোর সাথে কথা বলি সেটাও লেখার প্রয়োজনে, কারোর সাথে ঘনিষ্ঠ হই সেটাও লেখার প্রয়োজনে, কারোর সাথে দূরত্ব হয় সেটাও লেখার প্রয়োজনে। ফলে আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডই লেখালেখির প্রয়োজনেই ব্যয় হয়। আর জীবিকার যে কথাটা বললা, এটা হচ্ছে আমি এক্সট্রিমলি লাকি যে আমার কখনো জীবিকা নিয়ে চিন্তা করতে হয় নাই। কারণ হচ্ছে যে আমি যখন বুয়েটে পড়তাম তখন থেকেই আমি উদ্ভাস, অন্যরকম গ্রুপ, রকমারি ওদের ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিলাম। এইভাবে আমার 8-9 বছর কেটে গেছে। এরপরে যেটা হয়েছে যে ফলে ক্রিয়েটিভ কনসালটেন্ট হিসেবে আমার স্পেসিফিক কোনো জব রেসপন্সিবিলিটিস ছিল না, বা ওইটা নিয়ে আমার বিশেষ কোনো মানে আমার কাউকে রিপোর্ট করতে হতো না, এবং আমাকে কেউ কোনো কাজ অ্যাসাইনও করতো না। ইচ্ছা হলে অফিসে গেছি, অফিসে যাই নাই। 2.5 টনের একটা এসিওয়ালা বিশাল চেম্বার, সেখানে সারাদিন পোলাপাড়া এসে বসে আছে। সো এটা মানে আমি টেরই পাই নাই যে আসলে আমার জীবিকা নিয়ে কখনো কোনো ইয়ের বিষয় আছে। এবং তুমি যখন 8-9 বছর একটা জিনিসে লেগে থাকবা, তখন আমার অনেক পরিচিতি হয়েছে। পরে যখন আমি রকমারির সাথে ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিলাম না, ততদিনে অনেক কোম্পানির সাথে আমার পরিচয় হয়ে গেছে। তারাও আমার সাথে খুবই ফ্লেক্সিবল টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাকে তাদের অ্যাডভাইজার বানায় রাখছে। সেখান থেকে একটা ইয়ারলি অনারিয়াম দেয়, এবং অফিসে কখনো যাওয়া লাগে না। তাদের সিইওদের এই বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হেল্প করি। সো ডিসিশন মেকিং এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বাংলাদেশের কোম্পানিগুলো ডিসিশন মেকিং জিনিসটা তো ওইভাবে অভ্যস্ত না, কিন্তু কয়েকটা কোম্পানি অভ্যস্ত। সো তাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করে এখান থেকে টাকা পাই, আলাদা করে কিছু করতে হয় না। ফলে এটা আমি খুবই লাকি যে আসলে আমার কোনো রকম জীবিকা নিয়ে কোনো টেনশনই করতে হয় নাই। এবং যেটা হয়েছে যে মানুষজন মনে করে আমি বেকার, কিন্তু আসলে তো বেকার না। ফলে এর ফলে কি হয়েছে, আমার হাতে অখণ্ড সময় এবং কন্টিনিউয়াসলি লেখার জন্য নিজেকে ডেভেলপ করা এবং প্রচুর রিসোর্স সংগ্রহ করার পিছনে সময় তো দিচ্ছি। এখন সবচেয়ে যে মানে যে প্রশ্নটা মানে আমি লেখকদের করতে চাই, যাদের সাথে আসলে আমি কথা বলি, সেটা হচ্ছে একজন লেখকের জীবনযাপন অবশ্যই একজন সাধারণ মানুষের থেকে আলাদা, কিন্তু একজন লেখক হয়ে ওঠার জন্য তার লাইফের যে স্যাক্রিফাইসটা, এটা আমি আসলে লেখকদের আমার মনে হয় যে এই স্যাক্রিফাইসের পরিমাণ দিয়ে বোঝা যাবে যে সে আসলে কতটা লেখক হইতে পারছে, বা লেখার জন্য তার ডেডিকেশনটা কতটুকু। তো আপনার লাইফের যে স্যাক্রিফাইস লেখালেখির জন্য, সেই বিষয়গুলা বলবেন। আচ্ছা, স্যাক্রিফাইস বিষয়টা এরকম না যে তুমি 30 বছরে কিছু স্যাক্রিফাইস করছো, এবার কখনো করা লাগবে না। ফলে 15 বছরে তোমার যে স্যাক্রিফাইস, 25 বছরে গিয়ে আর একটা স্যাক্রিফাইস হবে, 35-এ গিয়ে আর একটা স্যাক্রিফাইস হবে, 45-এ গিয়ে আর একটা স্যাক্রিফাইস হবে। ফলে স্যাক্রিফাইসের একটা লাইফ লং প্রসেস, এবং বিশেষ করে যারা এই লেখক, মিউজিশিয়ান বা আর্টিস্ট হবে, তাদের স্যাক্রিফাইস আসলে জীবনভরই স্যাক্রিফাইস থাকবে। ফলে আমি মনে করি না যে আমার স্যাক্রিফাইস শেষ হয়ে গেছে, বাট তুমি যেটা মিন করতেছো সেটা বলার আগে আমি বরং এইভাবে বলি যে আমার লেখক হওয়ার পথে কোন সমস্ত মানুষ আসলে আমার জন্য স্যাক্রিফাইস করছে। উপকার করা এবং স্যাক্রিফাইস করার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মানে তুমি আমার জন্য উপকার করতে পারো, এটা করে তুমি ভালো ফিল করতে পারো। সো উপকারটা এটা হচ্ছে অপশনাল। বা তোমার মানে তুমি একজন গুড হার্ট পার্সন, তোমার মানুষকে উপকার করতে ভালো লাগে, তুমি করছো। ফলে এরকম আমাকে মিনিমাম জীবনে 300, 400, 500 মানুষ আমাকে জীবনে অনেকভাবে উপকার করছে। কিন্তু স্যাক্রিফাইস মানে হচ্ছে যে উপকারটা করতে গিয়ে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছো। সো ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তুমি যখন কারোর প্রতি একটা কিছু করবা, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো এখন আমার লেখক হওয়ার পথে কারা আসলে আমার জন্য ভীষণ স্যাক্রিফাইস করছে, সো আমার মনে হয় যদি আমি ওই মানুষগুলোর স্যাক্রিফাইসগুলোকে অ্যাড্রেস করি
রিকগনাইজ করি, তাইলে তুমি আসলে বুঝতে পারবে যে লেখক হওয়ার পথে আমার স্যাক্রিফাইসের জায়গাগুলো কোথায়। যেমন আমার লেখক হওয়ার পথে সবচেয়ে বড় স্যাক্রিফাইস সম্ভবত না, ডেফিনেটলি আমার বড়াপার। কারণ বড়াপা শুধুমাত্র আমাকে নটর ডেমে পড়ানোর কারণ ইচ্ছা পূরণের জন্য। সে খুবই ক্যারিয়ারের ব্রাইট অবস্থায় থাকা সত্ত্বেও স্টুডেন্ট লাইফে খুব আর্লি অবস্থায় সে বিয়ে করছে, যেহেতু আমরা নিম্নবিত্ত ফ্যামিলির ছিলাম। তো এই বিয়েটা করে তো তার ক্যারিয়ার অন্যদিকে শিফট হয়ে গেছে। সো বড়াপা মনে কর, এটা আমার বড়াপার সাথে পডকাস্ট ছিল, সেখানে আমি বলছি সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা আসলে বড়াপারই। আমার আম্মুর একটা স্যাক্রিফাইস আছে। আম্মুর স্যাক্রিফাইস কি, যে আমি একদম সে বাচ্চাকাল থেকে আম্মুর গল্প শুনতাম। আম্মুর আমি যখন ধরো ঠিকঠাক মতো বুঝিও না, 2-3 বছর বয়সে আম্মুর কাছে শুনছি যে আম্মুর খালি গল্প শুনতে বলতাম। তো আম্মুর তখন মন খারাপ থাকতো, সে কান্নাকাটি করতো। তো আমি বলতাম যে কান্নার কারণ কি, বলতো আমার পেটে চুলা আছে, তো ওই চুলার গরমে চোখ দিয়ে পানি পড়ে। তো আম্মুকে আমি বলতাম যে আমি বড় হয়ে ডাক্তার হয়ে চুলা বের করে ফেলবো। ফলে আম্মুর মনে করো ছোটোবেলা থেকে স্বপ্ন যে আমি ডাক্তার হবো। কিন্তু কী হলো, আমি কলেজে উঠে সবার আগে বায়োলজি বাদ দিয়ে দিলাম, স্ট্যাটিস্টিক্স। ফলে মেডিকেলে যাইতেই পারলাম না। এটা নিয়ে আম্মু প্রচণ্ড দুঃখ পাইছিল, এবং মনে করো যে এই দুঃখ ভোলাটা তার জন্য বিশাল কঠিন হয়েছে। বাট কী হয়েছে, একটা পর্যায়ে সে মেনে নিয়েছে যে ঠিক আছে, ছেলে রাইটার হইতে চাচ্ছে, খুব ব্যাপার। এরপরে স্যাক্রিফাইসটা বলতে পারো সোহাগ ভাইয়ের স্যাক্রিফাইসটা কি বললাম, যে বইটা থাকা অবস্থায় উদ্ভাসী রইতে ছিলাম। তো সোহাগ ভাই যে 8 বছর আমার পেছনে যে ইনভেস্ট করছে, এবং ধরো যে সে এটা করতে গিয়ে কী হয়েছে, তার পার্টনারের সাথে তার গ্যাঞ্জাম হয়েছে, তার অফিসের সিনিয়র ম্যানেজমেন্টের সাথে তার হিউজ লেভেলের গ্যাঞ্জাম হয়েছে আমার সাপোর্ট করতে। তারা ভাবছে পাগল ছাগলের পিছনে এত খরচ কি, অফিসে কখন আছে ঠিক নাই, চেম্বারে বসে কী সব পাগলামি করে। আবার একটা ক্রিকেট টিমের পিছনে সে 4 বছর প্রত্যেক মাসে 40,000 টাকা, মানে 4 বছরে 40,000 টাকা প্রত্যেক মাসে, মানে কিন্তু হিউজ টাকা, মানে প্রায় সে 20 লাখ টাকা খরচ করছে। ওই সময় 20 লাখ টাকা অনেক টাকা এখন। হ্যাঁ, তো সোহাগ ভাই মনে করো যে এটা করতে গিয়ে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ফলে কী হয়েছে, সোহাগ ভাইয়ের সাথে আমার লাস্ট 7 বছরে যোগাযোগ নেই, সম্ভবত আর কখনোই যোগাযোগ হবে না। কিন্তু সোহাগ ভাইয়েরকে নিয়ে কোনো প্রশংসার আলোচনায় সেখানে আমি 1 নম্বর বক্তা, আবার সোহাগ ভাইকে নিয়ে যে কোনো নিন্দা আলাপ সেখানেও আমি 1 নম্বর বক্তা। ফলে সোহাগ ভাই কিন্তু আমার এতে একটা বড় ইনভলভমেন্ট, মানে পেশা আছে। এরপর আমি বলবো হচ্ছে সোহেল ভাই, মানে আমি যখন সোহাগ ভাইয়ের এখানে চলে গেলাম, ওনার অফিসে বসে আমি লাস্ট 6 বছর ধরে দেখাদেখি করি। এই অফিস স্পেস দিতে গিয়ে তো ওনার একটা এমপ্লয়ের স্পেস আমি নষ্ট করতেছি, রেগুলার খাওয়া দাওয়া করতেছি। ফলে আমার পিছনে এটা করতে গিয়ে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে আমি এর কথা বলতে পারি, কি বলে, দেবাশিসের কথা বলতে পারি। দেবাশিস করোনার যে 1.5 বছর প্রত্যেক মাসে সে আমার অ্যাকাউন্টে 60,000 করে টাকা দিত। কারণ কি, যে সে আমার হিউম্যান ল্যাব বইটা পড়ে সে খুব ইমপ্রেসড হয়েছিল, এবং তার মনে হয়েছিল যে আমাকে তার হেল্প করা উচিত। আদারওয়াইজ তো আমি করোনার সময় তো কোনোভাবেই ঢাকায় থাকতে পারতাম না। সেই যে একদম বিনা কারণে 1.5 বছর যে 60,000 টাকা করে দিছে, তার মানে কিন্তু প্রায় 11 লাখ টাকা সে আমার খরচ করছে, তো বিকজ অফ আমার করার কারণে। সো এইটা তো মানে সে তো এমন বিশাল কোনো ধনী ব্যবসায়ী না, ছোট একটা ছেলে, কিন্তু তার ব্যবসা থেকে খরচ হয়েছে, সে মনে করছে আমাকে হেল্প করা দরকার, করছে। আমি ইয়ের কথা বলবো, কি বলে, চন্দ্রার কথা বলবো। চন্দ্রা আমার সাথে লাস্ট 10-12 বছর ধরে কাজ করে। সো ও যখন আমি যখন হিউম্যান ল্যাব একটা কোম্পানি খুলতে চাইছিলাম, তো তখন ও করতেছিল কি, যে একটা কোম্পানিতে 30,000 টাকা একটা জব পাইছিল, কিন্তু সেই জবে সে জয়েন করে নাই যে আমার হিউম্যান ল্যাবের সাথে কাজ করার জন্য। কিন্তু আমি হিউম্যান ল্যাবটা কিন্তু সে সুন্দর করতে পারি নাই, ফলে সে ওই জবেও ঢুকলো না, আবার আমার সাথে থেকে ভয়ানক লেভেলের ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেহেতু সে আমার সাথে অনেক কাজ টাজ করে, এটা নিয়ে তার ফ্যামিলিতে অনেক ঝামেলা হয়েছে। বাংলাদেশ লোক ছোটো লোক ভাবে যে কাজ যেহেতু করে এদের মধ্যে তো একটা প্রেমের সম্পর্ক আছে, ফলে সে কিন্তু সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর মনে করে যে বাবল রেশিও, ডেভিড কিন্তু এই যে আমার বাবল রেশিওর পেছনে যে খরচটা করে, এটা কিন্তু আসলে করার কোনো দরকার ছিল না, কিন্তু করে। তো এটা করতে গিয়ে তো হিউজ লেভেলের খরচ হয়েছে। এখন না হয় সপ্তাহে একটা হয়, এক সময় কিন্তু সপ্তাহে 3টা করেও হয়েছে, যে কারণে এত অল্প সময়ের মধ্যে বাবল রেশিও প্রায় 80টার বেশি এপিসোড আপলোড হয়েছে। এটা করতে গিয়ে এরকম একটা ছোটো ছেলের তো অনেক টাকা খরচ হয়েছে। এবং আমি আরিফাকেও বলবো যে আমার মতো মানুষ যার আসলে কোনোদিনই টাকা পয়সা হবে না, এটা সে জানা সত্ত্বেও, তার হয়তো আরও কোনো অপশন থাকা সত্ত্বেও সে যেহেতু আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, ফলে আরিফাও আসলে কম বেশি আমার জন্য এটা একটা, আমি আরিফার জন্য স্যাক্রিফাইসটা দেখবো, কারণ আমাকে বিয়ে করে তো সে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সর্বশেষ আমি আরমানের কথা বলবো, বইটা আমার ফ্রেন্ড। আমি যখন একই সাথে ছিলাম বইটে, আমি তো পড়াশোনা করতাম না, বইটই কিছুই ছিল না। সো ও যেটা হয়েছে, ও টিউশনি করতো, টিউশনি করে আমার এই চা খাওয়ার পেছনে যে পরিমাণ টাকা খরচ করছে,
প্রায় প্রত্যেক মাসে ও আমাকে 2-2,500 টাকা এমনিই দিত চা খাওয়ার জন্য। সো ওই বয়সে একটা ছেলে 2,500 টাকা প্রত্যেক মাসে দেয়, এটা কিন্তু কখনো ফেরতও নেয় নাই। এবং যেটা হয়েছে যে ওর ছিল ক্লাসের মানে হাই সিজি ধারীদের একজন, ও নিজে তো পড়তোই, পরীক্ষার আগে ও পড়তো, পড়ে পড়ে ওর পড়াশোনা শুনে আমি পরীক্ষা অ্যাটেন্ড করতাম, মানে আমি কোনো পড়িও নেই। ফলে এটা করতে গেলে তার অনেক ক্ষতি হয়েছে, তার সিজি হয়তো আর একটু বাড়তে পারতো যে আমার পেছনে সময় না দিত। এবং সর্বশেষ আমি রিক্তিতা নামে আমার একটা ক্যারেক্টারের কথা বলতে পারি। সেই ক্যারেক্টার আমাকে 1 মাসে 55টা চিঠি লিখছে, বিশাল। এই চিঠি লিখতে গিয়ে তার অনুবাদ বই পিছিয়ে গেছে এবং বাংলাদেশের ইডিয়ট প্রকৃতির লোকজন যথারীতি তার সোশ্যাল রেপুটেশন একটা বিরাট প্রবলেম করে ফেলছে যে এই তো পরকীয়া করে বেড়াচ্ছে। কিন্তু চিঠি লিখলে পরকীয়া হয় এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভবত করা সম্ভব। সো এই যে তুমি দেখলা যে এত মানুষ আমার প্রতি স্যাক্রিফাইস করছে, এটা তারা আসলে কী চাইছে? তারা চাইছে যে আমি রাইটার হিসেবে কিছু একটা করে খাই। তো আমি বলতে পারি যে এই যে প্রায় 10-12 জন মানুষের কথা বললাম যারা আসলে আমার রাইটার হওয়ার জার্নিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিপূরণের জন্য হলেও সম্ভবত আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ইয়েতে স্যাক্রিফাইস করতে হয়েছে। লাইক আমি যখন মানে কলেজে উঠেই সিদ্ধান্ত নিলাম কখনো চাকরি কিছুই করব না, এটা একটা বিরাট সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে। ফলে এইটা একটা ইস্যু। এরপরে যখন বুয়েট পাস করে ইঞ্জিনিয়ারিংয়ে গেলামই না, এইটা নিয়ে বিরাট ইস্যু, সোশ্যাল ইস্যু। মানে ধরো যে কি করে, এটা একটা বিরাট প্রবলেম। এরপরে কি হয়েছে যে যেহেতু আমি একটু কন্ট্রারিয়ান থিঙ্কিং পছন্দ করি, ফলে পপুলিস্ট কথাবার্তা তো বলি না। সারাদিন যে পরিমাণ মানে মানুষের নিন্দা এবং গালি এবং অপমান আমার সহ্য করতে হয়, এটা একটা খুব বিশেষ মেন্টাল হেলথের ইস্যু। আর একটা বড় প্রবলেম হচ্ছে যে আমি যেহেতু প্রচুর সংখ্যক মানুষের সাথে গল্প করি, তো সেখানে শুধু ছেলে থাকে না, অনেক মেয়েও থাকে। ফলে কী হয়েছে, আমাদের লোকজন যেটা হয় যে দেখা যাচ্ছে যে আমি এই অমুক রেস্টুরেন্টে কথা বলতেছি, ছবি তুলে আরিফাকে পাঠিয়ে দেয়, তোমার জামাইকে দেখলাম অমুক মেয়ের সাথে প্রেম করতেছে, তোমার খারাপ লাগে না? বা ধরো যে আমার বইয়ের কোনো একটা লাইন স্ক্রিনশট দিয়ে আরিফাকে পাঠিয়ে দিচ্ছে, তোমার জামাই বইতেই সব লেখে, তুমি কিছু বলো না। তো এটা খুব অদ্ভুত ব্যাপার। ফলে কি হইতে পারে যে ভবিষ্যতে এমনও হইতে পারে যে আমি হয়তো এই সমস্ত লোকের উপরে বিরক্ত হয়ে ঘর সংসার ত্যাগ করে ফেলছি, কারণ কন্টিনিউয়াসলি একই বিষয়ে বিরক্ত তো খুব মেজাজ খারাপ হয়। আমি জানি না যে তুমি এই যে আমার বইটই নিয়ে লেখালেখি করো, তোমারও আবার কেউ আমার সাথে কোনো স্ক্যান্ডালাস কোনো কিছু জড়াইছে কিনা কে জানে, হয়তো এখন জড়াইয়ের সামনে জড়াইতে পারে। সো বাংলাদেশের এটা একটা বড় প্রবলেম। তো এটাও একটা বিরাট স্যাক্রিফাইস কন্টিনিউয়াসলি। যেমন ধরো আমি তো জীবনে বহু মেয়েরকে আমার ভালো লাগছে, বহু মেয়েকে চিঠিও লিখছি। আমার মনে হয় না যে গায়ত্রী বা সপ্তমীর বাইরে কখনো কোনো মেয়ের প্রতি আমি কোনো ইন্টারেস্ট শো করছি। যে কাউকে তুমি করতে পারো, যে কাউকে কোনো ইনবক্সে কোনো একটা মানে বর্ডার লাইন কোনো শব্দও লিখছি কিনা। বাট এই যেহেতু আমি সব কিছু বলি এবং ওইভাবে লেখার চেষ্টা করি, ফলে লোকজন আমাকে একটা এই যে লম্পট প্রকৃতির ক্যারেক্টার হিসেবে পোর্ট্রে করে কন্টিনিউয়াসলি যে একটা গ্যাঞ্জাম করে এবং সেগুলো আবার আরিফাকে মেসেজ পাঠায়, এটা আমার জন্য একটা মেন্টাল হেলথের একটা বিরাট ইস্যু। এটা মেজাজ খারাপ করে ফেলছে আশপাশের লোকজন। আমার মনে হয় যে 40-এর গিয়ে আমার লাইফস্টাইল চেঞ্জও হয়ে যাইতে পারে, বিরাট রকমের একটা সংসার থেকে কিছু হয়ে যেতে পারে। এই একই বিরক্ত বারবার সহ্য হয় না। এটা প্রতিদিন যদি তোমার কনফ্লিক্ট ম্যানেজমেন্টের পিছনে তো সময় চলে যায়, সেটা তো একটা বড় বিষয়। সো এই তো স্যাক্রিফাইসের কথা যদি বলো, এই মানে আমার মেন্টাল হেলথের যে ইস্যুটা, এটাই সম্ভবত একটা বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, স্যাক্রিফাইস। আমি আসলে মানে আপনার স্যাক্রিফাইসের যে লিস্ট, এটা দেখে মনে হয়েছে যে একজন বাংলাদেশি লেখক হিসেবে তো বটেই, সারা ওয়ার্ল্ডের আমি যে সমস্ত লেখকদের মানে হিস্ট্রি পড়ছি, এখান থেকে বলতে পারি যে আপনি বিশাল সৌভাগ্যবান মানুষ। সত্যি এত মানুষ আপনার জন্য এত স্যাক্রিফাইস। তারপরে আমি অনেক ক্ষেত্রে দেখছি যে আপনার যে মানে ভারত ভ্রমণ সংক্রান্ত শুভাকাঙ্ক্ষী, তো এগুলো দেখার পরে মনে হয়েছে যে আসলে আপনি ভাগ্যবান মানুষ, বাংলাদেশি মানুষ হিসেবে তো অবশ্যই। তো এখানে অবশ্যই একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানে যারা লেখালেখি করে এরা মূলত 2 নৌকা ওই পাও দিয়ে থাকে। একদম মনে প্রাণে রাইটার হওয়া বা কবি হইতে চাওয়া লোকজন খুবই কম। যেমন নির্মলেন্দু গুণ কবি হইতে চাইছিল, সে কিন্তু যেভাবেই হোক হয়েছে, কিন্তু একজন মানে কর্পোরেট ব্যক্তি, একজন আমলা, একজন মন্ত্রী যখন কবি হয় তখন তারা 2 নৌকায় পা দিয়ে থাকে। এই জন্য তাদের সম্ভবত এত শুভাকাঙ্ক্ষী আসলে জোটে না, বা তাদের প্রয়োজনও হয় না। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, আপনি আপনার পাঠকদের মধ্যে মনে হয় আমি আপনার বই নিয়ে অনেক বেশি লেখালেখি করছি,
যদিও আপনার সবচেয়ে জনপ্রিয় বই হিউম্যান ল্যাব আমি শেষ করতে পারি নাই। তো এইখানে বিষয়টা হচ্ছে প্রথমত সেটা হচ্ছে যে বইয়ের ব্যাপারে সাধারণত আমার সাথে কেউ ঝামেলা করতে আসে না, কারণ আমার আশেপাশে যারা থাকে তারা আমার চেয়ে অনেক কম পড়ছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমি আপনার দত্তক কন্যা, এটা মোটামুটি যারা আপনাকে বা আমাকে ফলো করে তারা সবাই জানে এই বিষয়টা। আর আমি আপনার লেখা পড়ে বা আপনার লেখা পড়ে যারা অন্তত যারা ফেসবুক স্ট্যাটাস পড়ে তারা সবাই জানে যে আপনার ক্রাশ সংক্রান্ত যত ইস্যু সব আপনার সিনিয়র। তো এইখানে একটা প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে আমি আপনার যে বইগুলা পড়ছি এখানে দেখতে পাচ্ছি যে আপনার ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারগুলাই কিন্তু পরবর্তীতে যদি আপনি রবীন্দ্রনাথ হয়ে যান তখন দেখা গেল যে হিমালয়ের নায়িকারা নামে একটা বই টই বের হইতো। যেমন একটা গত মেলায় সম্ভবত একটা বই বের হয়েছে হেমিংওয়ের নায়িকারা বা প্রেমিকারা। তো এই যে আপনার ক্যারেক্টার অজন্তা হালদার, তারপরে হচ্ছে সপ্তমী, চন্দ্রা, এই যে সমস্ত ক্যারেক্টার আপনার, এইগুলা সম্পর্কে আপনার মানে প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আপনি বলতেন। মানে কি এই ক্যারেক্টারদের পরিচয় জানতে চাচ্ছো? পরিচয় তো অবশ্যই। তাহলে কি জানতে চাচ্ছ? মানে এই ক্যারেক্টারগুলো আপনাকে কোনভাবে, কোন ক্যারেক্টারটা আপনাকে আসলে কিভাবে, লেখকদের তো থাকে বাস্তব মানবিকতা তারা নিজের মতো রিক্রিয়েট করে নেয়। তো চন্দ্রের ব্যাপারটা আসলে মেন্টাল ডিপেন্ডেন্সি, কারণ হচ্ছে যে ওর কন্টিনিউয়াসলি আমার সাথে কাজ করার কারণে যেটা হচ্ছে যে ও আমার এক ধরনের ইন্টেলেকচুয়াল পার্টনারের জায়গা থেকে হয়তো এই কাজ করে। সো ওর চন্দ্রার প্রতি ফিলিংসটা সম্ভবত পুরোপুরি রোমান্টিক ফিলিংস না, কিন্তু ও আমাকে হেল্প করে কীভাবে আমরা বলি যে এই যে ডিটাচমেন্ট টু ডিপার্চার বইটা, এটা আমি কিন্তু মানে বইমেলার সময় প্রায় 40% লিখে ফেলছিলাম। আচ্ছা। তো তুমি তো জানো যে একটা করে চ্যাপ্টার লিখে আমি তোমাকেও পাঠাইছি, এরকম প্রায় 10-12 জনকে আমি হোয়াটসঅ্যাপ করি, ওকেও পাঠাইছিলাম। তো একদিন বইমেলায় বলতেছে যে আপনার এবার বইটা আপনি খুব সুন্দর লিখতেছেন, খুব সহজ ভাষায় লিখতেছেন, আগে এত সহজ করে লিখতেন না। তো ওর এই কথার আন্ডারটোন মিনিং আমি বুঝলাম যে আসলে এই লেখাটা আসলে ঠিক হিমালয় সিগনেচার হচ্ছে না, হিমালয়ের যে একটা সিগনেচার আছে। আমি বলছিলাম যে লেখা পড়ে মনে হচ্ছে না যে এটা আপনার লেখা। হ্যাঁ, সো ওর এই যে আপনি এখন খুব সহজ করে লিখেন, এই কথাটা আমার এমন গায়ে লাগলো, এরপর তো 40% কিন্তু আমি একদম পুরোপুরি বাদ দিয়ে দিছি। ফলে এই পুরা 40% বাদ দিয়ে আবার এই যে নতুন করে লেখা, ফলে একটা বই কিন্তু আমার এই বইয়ের প্রায় 1.5 লাখ শব্দ, 1.5 লাখের 40% মানে প্রায় 60 থেকে 70 হাজার শব্দ লেখার পরে পুরাটা বাদ দিয়ে আবার নতুন করে লেখা, এটার কারণে কিন্তু আমার টাইমটা তো পিছিয়ে গেছে। তো এই যে তারপরে কি হয়েছে তুমি তো দেখছো যে আগে কি ছিল আর এখন কি হয়েছে। তো এই যে চন্দ্রের এই যে ছোট্ট একটা কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন আমি অন্য কোথায় পাবো? তো এইটা তো একটা বিরাট ব্যাপার, তাই না? তারপর গায়ত্রীর ক্ষেত্রে কি হয়েছে, গায়ত্রীর সরাসরি কোনো কন্ট্রিবিউশন নেই, মানে হ্যাঁ, মানে সে কখনো আমার সাথে, সে আমার জীবনে কোনোদিন কোনো বই পড়ে নাই এবং পড়ার মতো তার অত ধৈর্য বা এনার্জিও নাই। কিন্তু কি হয়েছে, তাকে দেখে আমার মনে হতো যে এ হয়তো সেই ক্যারেক্টার যেখানে আমি পৌঁছাইতে চাচ্ছি। তো ওইভাবেই সপ্তমী কি হয়েছে, সপ্তমীরও বিশেষ কোনো কন্ট্রিবিউশন নাই। কী হয়েছে, সপ্তমী হচ্ছে যে সে তাকে চিঠি লিখলে বা মেসেজ দিলে সিন করে রেখে দিত, এটাতে মেজাজ খারাপ হইতো, সেখান থেকে তাকে নিয়ে নানা ধরনের চিন্তা ভাবনা করতাম, এই তো। আর বাদ বাকি সবাই এরকম, মানে যদি বলো যে আমার যত ক্যারেক্টার এদের লেখালেখিতে আসলে সরাসরি যদি কন্ট্রিবিউশন বলো, চন্দ্রা ছাড়া কেউ আর সরাসরি কোনো কন্ট্রিবিউশন নেই, সবই আমি ফ্যান্টাসাইজ করছি। সম্ভবত সে কারণে চন্দ্রাকে আমি ফ্যান্টাসাইজ করতে পারি না, বাকিরা ফ্যান্টাসাইজ করা হয়। এই তো, এই ক্যারেক্টার আসে চলে যায়, থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ক্যারেক্টার তো অবশ্যই হচ্ছে যে রাইটারদের হচ্ছে রিক্রিয়েশন, মানে যে যেমন আর হচ্ছে এই যে রিক্তিটা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার বিশাল কন্ট্রিবিউশন আছে। সে মনে করো যে পরিমাণ চিঠি লিখে, চিঠির এক একটা শব্দ থেকে আমার নানা ধরনের তখন চিন্তা তৈরি হয়, তার অনেক কন্ট্রিবিউশন আছে। সো আমার লেখালেখিতে যদি বলো যে সরাসরি কন্ট্রিবিউশন রিক্তিটা এবং চন্দ্রের কন্ট্রিবিউশন, বাকিদের আসলে কোনো কন্ট্রিবিউশন নেই, বাকিদেরটা আমি নিজে ফ্যান্টাসাইজ করে বানাইছি। বাকিদের কন্ট্রিবিউশন 0%। সরাসরি কন্ট্রিবিউশন আর কি। আপনার চিঠিটাকে যদি হচ্ছে আমি লিটারারি নোট ধরি, তো আপনার লাইফে চিঠি লেখার সংখ্যা কত? আজকে হিসাবে যখন গুনছিল তখন তো 3340 বা বেশি এরকম ছিল। তারপর তো অনেক লিখলাম, তাহলে 3500 পার হয়ে গেছে। রবীন্দ্রনাথকে ছাড়া যেতে কতদিন লাগবে? রবীন্দ্রনাথের তো 4000, তো ওটা তো যখন তখন ছাড়া ফেলতে পারি,
এটা এমন কোনো বিগ ডিল না। আচ্ছা কিন্তু কথা হচ্ছে যে ছাড়াই গিয়ে মানে আসলে অ্যাচিভ করবো কি, সেটা হচ্ছে বড় কথা। মানে এখানে আমার কি অ্যাচিভ করার আছে? ধরো আমি জীবনে 5,000-6,000 চিঠি লিখলাম, তাতে আসলে কি প্রমাণিত হয়? কিছু তো প্রমাণিত হয় না। না এখানে একটা বিষয় আছে, তো এই জন্য এই সংখ্যার জিনিসপত্রগুলা এখানে আসলে এগুলো এক ধরনের আত্মরতি পরায়ণতা, বুঝছো? এগুলো না না আমি এগুলো নিয়ে একসময় খুব মাতামাতি কাজ করতে, এখন আর করে না। আমি দেখার চেষ্টা করি যে এই ইগোর পিছনে কি বলে, এই এত এত চিঠি লেখা বা এত গল্প করার ভিত্তিতে আমি কি এমন কোনো ইনসাইট বা এমন কোনো উপলব্ধি তৈরি করতে পারলাম যেটা আসলে ঘিওর থানার মাইলাগি গ্রামের আব্দুল্লাহ পারবে না। সো ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চিঠি আমি 40,000 লিখলেও কিছু যায় আসে না যদি আসলে এমন কোনো ইনসাইট তৈরি মানে বা এরকম কোনো ডেলিভারেবল কিছু না দিতে পারি যেটা আসলে অন্য কেউ পারবে না। সো ওইটা মূল চ্যালেঞ্জ। সংখ্যা ডাজন্ট ম্যাটার, একটা সার্টেন ইয়ের পরে আর সংখ্যা ম্যাটার করে না। যখন আমি 1,000-2,000 চিঠি লিখে ফেলছি তারপরে এগুলো অ্যাবসলিউটলি কিছু ম্যাটার করে না, এরপর শুধু সংখ্যাই বাড়ছে আর কিছু হয়নি। না সংখ্যা থ্রেশহোল্ড লিমিটটা পার হয়ে গেছে। হ্যাঁ চিঠির যে বিষয়টা, এটা আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যখন সিরিয়াস একটা জিনিস ভেবে লিখতে বসবো, আবার হচ্ছে যে চিঠি লিখতে বসবো, কিন্তু চিঠি লিখতে গেলে আমার মনে হয় যে এমন কিছু শব্দ আসে বা এমন কিছু ভাবনা আসে যেটা মানুষ হচ্ছে আগে থেকে ভাবতে পারে না। এই জন্য লিটারেরি নোট হিসেবে চিঠিটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। হ্যাঁ আমি তো চিঠি লেখার সময় আমার পণ থাকে যে কোনো কাটাকাটি করবো না, যে শব্দটা মাথায় আসছে ওই শব্দটাই লিখবো, এতে চিন্তার অ্যাকুরেসি বাড়ে। তুমি যখন ল্যাপটপে চিঠি লিখবে তখন তো আসলে পরে আবার এডিট করার সুযোগ থাকে, কিন্তু হাতে চিঠি লেখার সময় কিন্তু এডিট করার সুযোগ থাকে না। ফলে আমার টার্গেট থাকে যে কোনো এডিট করবো না, মানে কোনো কাটাকাটি করবো না, যেটা শব্দ লিখছি ওই শব্দই। ফলে প্রথমবারে যেহেতু ডেলিভার করতে হবে, এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে করতে তখন শব্দের উপর কন্ট্রোল বাড়ে, যে আমি যে এক্সপ্রেশনটা যে শব্দ দিয়ে দিতে চাই সেই শব্দটাই সরাসরি চলে আসে। এটা তো একটা দারুণ বিষয়, খুব দারুণ একটা ইনসাইট। আচ্ছা আপনার লেখা পড়ে প্লাস হচ্ছে আমি আপনার একটা পুঁথিও শুনছিলাম, কন্যা হেলুসিনেশন। তো এই যে হেলুসিনেশনের সাথে যে আপনার কোইন্সিডেন্ট আর যে কোরিলেশনের ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে অনেকদিন আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, যে আপনি হেলুসিনেশন দেখেন, পরবর্তীতে এটা মানে কোইন্সিডেন্ট হিসেবে বিবেচনা করেন, দেখা যায় যে সেটা হয়ে যায়। এই জায়গাটাতে আপনার কি, এটা কি আসলে জাদু বাস্তবতা বলবো, মানে লিটারেরি ভাষায় যেটা বলে, যে আপনার ভাষায় তো একরকম, কিন্তু আমাদের যে প্রচলিত সাহিত্যিক পরিভাষা সেখানে এটা জাদু বাস্তবতা, পরাবাস্তবতা এইসব বলে বিভিন্নভাবে ডিফাইন করা হয়। যেমন কার্তিকের জ্যোৎস্নায় মহিনের ঘোড়াগুলো ঘাস খায়, এটা যদি আপনি হচ্ছে বাস্তবে চিন্তা করতে যান এটা একটা মিনিংলেস মনে হবে, কিন্তু এটা যখন আপনি মানে নিজের ভিতর থেকে বের হয়ে যায় চিন্তা করবেন, আপনার চোখের সামনে কিন্তু সুন্দর একটা দৃশ্যকল্পের মতো আসবে। তো লেখকদের এরকম জিনিস থাকে। তো আপনার প্রিয় জিনিস হচ্ছে কোইন্সিডেন্ট, হচ্ছে হেলুসিনেশন, এই ব্যাপারটা নিয়ে আলোচনা। হ্যাঁ, বাট তুমি বলতে বলতে মনে পড়তেছিল যে আমার স্যাক্রিফাইসে তো মাহবুব ভাইয়ের কথাটা বলা হয় নাই। মাহবুব ভাই যে আদর্শ থেকে আমার মনে হয় প্রায় 10-12টা বই বের করছে, এবং এই বই করতে গিয়ে সেও তো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ হচ্ছে যে আমার বই তো ওইরকম আহামরি বিক্রি হয় না। এবং যেটা হচ্ছে যে ওই তার কয়েকজন জনপ্রিয় লেখক তারা আমার উপরে খুব ক্ষিপ্ত, ফলে তাদের সাথে তার সম্পর্ক খারাপ হয়েছে, এবং তার অফিসেরও কয়েকজন কলিগ আমার উপরে খুব ক্ষিপ্ত ছিল, তারাও আসলে আমার বই বের হোক এটা চায় না। ফলে তার তো ক্ষতিগ্রস্ত হওয়া, তো এই ক্ষতিগ্রস্ত হয়েও সে যে আমার বই বের করে এবং সামনেও হয়তো করবে, তো আমি মনে করি যে মাহবুব ভাইয়েরও আসলে আমার এই লেখক হওয়ার জানিতে একটা বড় স্যাক্রিফাইস আছে। এই স্যাক্রিফাইসটা ডেডিকেটেড প্রকাশক পাওয়া হচ্ছে আসলে। হ্যাঁ, মাহবুব ভাই এই স্যাক্রিফাইসটা না করলেও পারতো, সো ওনারটা আমি ভুলে গেছি। আর হ্যালুসিনেশনের কথা যেটা বললাম, এটা আসলে ঠিক হ্যালুসিনেশন আমি বলতে চাই না। আমি আমার বইতে এই শব্দটাকে আমি বলতে হচ্ছে আনসেন্সুয়াল রিয়েলিটি, মানে সেন্সুয়াল শব্দটাই আসলে নাই, মানে সেন্সুয়াল তার সাথে হচ্ছে আনসেন্সুয়াল। তো আনসেন্সুয়াল মানে হচ্ছে যে রিয়েলিটিটা আমি চিন্তা করতেছি এবং সেটা আমি ফিল করতেছি। তো এটা বলতে পারো কিছুটা সিক্স সেন্স টাইপের। তো যেহেতু মানে আমার যেটা হয়, আমার লাইফস্টাইলে আমার এক্সট্রিমলি ট্রান্সপারেন্সি মেনটেন করি, মানে তুমি আমাকে যত যাই বলো, আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলি না। তুমি খেয়াল করে দেখো যে আমি যত আমার বিপক্ষে গেলেও মানে আমার বিপক্ষে গেলেও আমি সেটা সবসময় মানে করি, মানে যেটা ফ্যাক্ট সেটাই বলার চেষ্টা করি। ফলে আমার মনে হয় যে ট্রান্সপারেন্সির একটা আলাদা ম্যাজিক আছে। সো যেহেতু আমি মানে আমি যে অন্যায় করি না, খারাপ কাজ করি না তা না, সবই করি, কিন্তু আমি সেটা কখনো হাইড করি না। আমি অন্যায় করলে অন্যায়টাই বলি যে আমি এটা করছি,
আমার ইচ্ছে হয়েছে করছি, কিন্তু আমি কখনো মানে এই করি না, মানে মিথ্যা কথা বলি না কোনোভাবেই না। ফলে আমার মনে হয়েছে যে এই ট্রান্সপারেন্সি এবং ইন্টিগ্রিটি এইটার একটা আলাদা ভ্যালু তৈরি করে মানুষের মধ্যে। সো সম্ভবত এই দীর্ঘদিন ধরে এই ট্রান্সপারেন্সি এবং ইন্টিগ্রিটির প্র্যাকটিস করতে 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 সম্ভবত আমার সাথে ওই কোইন্সিডেন্সের ব্যাপারগুলো ঘটে। এটাকে আমি সিক্স সেন্স দিয়ে বলবো না, এবং আমি এটাকে ট্রান্সপারেন্সির জায়গা থেকেই বলবো যে এক্সট্রিমলি, মানে আমার এটা আমি নিজের ক্রেডিট নিচ্ছি না, কারণ এই ট্রান্সপারেন্সির কারণে তো আমি উপকারের চাইতে ক্ষতিগ্রস্তই বেশি হই, প্রচুর ক্ষতিগ্রস্ত হই। বাট স্টিল আমি কিন্তু কখনো কোনোভাবে মিথ্যা কথা বলি না। আমার যেটা হয় মাঝে মাঝে একটু ডেটায় দিক সেদিক করে বলি, যে যেটা 5 সেটারে হয়তো 7 বলি, কিন্তু সেটা বোঝা যায় যে আমি 5কে 7 বলতেছি, মানে আমার ফেসের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। তো বেসিক্যালি আমার মনে হয় যে এই ম্যাজিকটার মূল সূত্র হচ্ছে অতিমাত্রায় ট্রান্সপারেন্সি। সর্বোচ্চ ক্ষতিগ্রস্ততা সত্ত্বেও যদি আমি মিথ্যা কথা না বলি, সেটা সম্ভবত ওই ব্যাপারগুলো ঘটে। আমার আরেকটা জিনিস মনে হয় যে আপনার মানে বিশ্লেষণ যে বিষয়টা আপনি ডেটা দিয়ে বা মানুষ দিয়ে বা মানুষের বিহেভিয়ার দিয়ে যে বিশ্লেষণগুলা করেন, তো এই কারণে মনে হয় যে কিছু দেখলেই মনে হয় যে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে এরকম, বা সামনে এটা হতে পারে। মানে মানুষকে তো আসলে তুমি মানে মানুষ কিন্তু কোনো ব্যাখ্যাযোগ্য প্রাণী না। মানুষ খুব ইরেশনাল একটা প্রাণী। ফলে কোনটা দিয়ে যে আসলে কি হয়, কোন প্যাটার্ন থেকে তুমি কি পেয়ে যাবা, এটা তুমি মানে ডেটা দিয়ে ব্যাখ্যা করতে চাও, এটাও একটা ভুল অ্যাপ্রোচ। আমার যেটা হয় যে আমি যেহেতু কন্টিনিউয়াস, আমি বললাম তো যে সকাল ঘুম থেকে ওঠার পরে ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ তো মানুষের সাথে কথাই বলি। এত কথা যে মানুষের সাথে সবসময় বলতেই থাকি, মানুষের জিনিসগুলো ঢুকবে না, ঢোকার তো কথা, সেটাই হয়েছে। তো এরকম তো আসলে তুমি খুব বেশি মানুষ পাবা না যে সারাক্ষণ খালি মানুষের সাথে কথাই বলতেছে। এবং এটা এখন থেকে না, সেই ছোটোবেলা থেকেই তো কথা বলতে বলতে তো কিছু প্যাটার্ন তৈরি হয়ে যায় না। মানে তো একটা মানুষের তো আসলে অনেক বেশি যে প্যাটার্নটা তো না, ম্যাচ করে যায় তো। যেমন ধরো যে তুমি এইখানে বসছো, তুমি আমার সাথে কথা বলতেছো, তোমার একটা প্যাটার্ন আছে না, সেরকম প্যাটার্নের আমি হয়তো মনে করি এরকম শ্যামলি তো আমি আরো 20 জন দেখছি, ওই শ্যামলিরা কি করতো। এটা এক ধরনের সীমাবদ্ধতাও, তোমাকে হয়তো আমি নতুন করে তখন আর এক্সপ্লোর করতে পারবো না। এই জন্য আমি প্যাটার্নগুলো সাধারণত কনসিয়াসলি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু সাবকনসিয়াসে তো একটা প্যাটার্ন পড়েই যায়। ওইটাই আর কি ব্যাপারটা। এটা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষের সাথে গল্প করার সুফল বা কুফল বা সাইড ইফেক্ট, হাওয়ার যে শব্দই তুমি বলো। আচ্ছা, এখন একটা প্রশ্ন করবো, যেমন অনলাইনে যারা আপনাকে ফলো করে বা হচ্ছে মানে কেউ আপনাকে ভালোবেসে ফলো করে, কেউ গালাগাল করার জন্য ফলো করে, তো এখানে এক একজনের কাছে আপনার পরিচয়টা এক এক রকম। যেমন আপনাকে লেখক পরিচয় চিনে একটা গোষ্ঠী, আবার যখন দেখি যে বাংলাদেশের খেলা থাকে বা বিশ্বকাপ থাকে, ক্রিকেট বিশ্বকাপ আর কি, বাংলাদেশের ক্রিকেটের খেলা থাকে, তখন দেখা যায় যে আপনার আইডিতে অনেক লোকজনের সমাগম, তো তারা আপনাকে চিনে হচ্ছে খুব ভালো ক্রিকেট বিশ্লেষক হিসেবে। আমি নিজেও ফার্স্টে হচ্ছে আপনার আইডিটা আমার নজরে আসছিল ক্রিকেট নিয়েই। তো তারপরে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত পেশা, যেটা বলেন বায়োপিক অ্যানালিস্ট। তো আপনি তো সবকিছু পার্সেন্টেজ দিয়ে বিচার করেন। তো এইখানে হচ্ছে যে আপনি মানে কিভাবে আপনাকে নিজের 100তে যদি হচ্ছে দিতে বলেন, তাহলে হচ্ছে যে এই 3টা ক্রাইটেরিয়াতে আপনি নিজের কত পার্সেন্ট কিভাবে শেয়ার করবেন? আমি 100%ই রাইট, আর অন্য কিছুই না। বাদ বাকি যেগুলো বলতেছে সেগুলো হচ্ছে যে মনে করো 19-23 আমাকে কি বলে, 19-23 আমাকে বাবা বলতেছে, বড় আপার কাছে আমি ভাই, তারপরে মনে করো যে মাহবুব ভাইয়ের কাছে বন্ধু। তো এখন তুমি তাহলে কি হইতে পারে, এখন ডিপেন্ড করতেছে যে তুমি আসলে কোন মানুষটার কাছে পরিচয় দাও। মাহবুব ভাইয়ের কাছে গেলে সে আমাকে বন্ধু হিসেবে পরিচয় দেবে, 19-23 সার্কেলে সে 19-23 বাবা হিসেবে বলবে। কিন্তু এগুলো হচ্ছে একটা মানুষের সেরকম অনেকগুলো পরিচয় থাকে, ওই রকম ব্যাপার। কিন্তু শেষ পর্যন্ত আমি আসলে রাইটারই, বুঝছো, রাইটারের বাইরে আসলে কিছু না। তবে রাইটারের চাইতেও আমি সম্ভবত নিজেকে আমি একজন পর্যবেক্ষক হিসেবে ভাবতেই বেশি পছন্দ করি। আপনি পরিব্রাজক বলতেন? হ্যাঁ, ওই তো পর্যবেক্ষক, পরিব্রাজক, এইটা সম্ভবত আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। এইটার মানে এই পর্যবেক্ষণ এবং পরিব্রাজনের এন্ড রেজাল্ট কি, কিছু একটা লেখা। সো এই এন্ড রেজাল্ট থেকে দেখুক। সো 100% এটা অন্য কোনো কিছু আসলে আমাকে ম্যাটার করে না। এবং আমি তো বললাম যে আমি যে সবসময় সব কিছু খুব পছন্দনীয় কাজ করি সেটা তো না। আমি তো সামাজিক মূল্যবোধ এবং অনুশাসনের একটাও ফলো করি না। তো সেই হিসেবে তো আমি বেসিক্যালি খারাপ মানুষ সামাজিক মানদণ্ডে। কিন্তু তা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই।
এবং রিগ্রেট হবে না এটাও শিওর। কিন্তু আমি তাতে খুশি যে তাতে মানে আমি রাইটার হিসেবে আমার যা নির্মোহতা বা যে জায়গা থেকে যে ডেডিকেশনের জায়গাটা সেইখানে কখনো কম্প্রোমাইজ হয় না, এবং রাইটিংয়ের জায়গায় আমি কখনো কোনো ই করে নেই, কী বলে অসততার আশ্রয় নিই। আমাকে মানে আমি এটা খুব বোল্ডলি বলতে পারি যে হিমালয় নট ফর সেল। তুমি আমাকে জনপ্রিয়তা, টাকা পয়সা বা মেয়ে মানুষের লোভ দেখায় কখনোই আমার নাকে হ্যাঁ বলতে পারবো না। এই জিনিসটা কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই তুমি এটা ওই করতে পারবা। সো 100% অন্য কোনো ওই বিষয় নেই এইখানে। আপনি সিদ্ধার্থ, সেটা আপনার পাঠক মাত্র জানে। তো এইখানে যে বিষয়টা, এটা আমাদের আপনার লেখালেখির প্রাথমিক ধাপের আলাপ। এর পরবর্তীতে আমরা আলাপে আসবো হচ্ছে ডিটাচমেন্ট টু ডিপারচার। তো এই বইটা নিয়ে আপনি যখন ইন্ডিয়াতে ঘুরতে গেলেন, তখন আমি আপনাকে একদিন একটা টেক্সট করলাম যে আপনি তো বই লেখার জন্য গেছেন, কিন্তু বইটা যাতে গতানুগতিক ভ্রমণ কাহিনী না হয়, এটা ছিল আমার বক্তব্য। তো আপনি আমাকে বললেন 5টা প্রশ্ন পাঠাও। তো ওখানে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, 5টা প্রশ্ন আমার মনে নেই, একটা প্রশ্ন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ওই দেশের কালচার, পলিটিক্স, নৃতত্ব, ইকোনমি, সমাজ ব্যবস্থা, এই সম্পর্কে যাতে বর্ণনা, বা আপনার নিজে বর্ণনা বললে তো এটা এমনিতেই নর্মাল জিনিস হয়ে যায়, যে আপনার যে পর্যবেক্ষণের পরে যে ইনসাইটগুলো পাবেন সেগুলো যেন বইতে থাকে। আছে তো তো এইখানে যে বিষয়টা, যেমন হচ্ছে বই লেখার জন্য আপনার যে ভ্রমণ, আগের যুগে আমরা দেখতাম আলবেরনি, ইবনে বতুতা, মেগান থিসিস, আরও অনেকেই হচ্ছে ভ্রমণ করছে। তো তারা হচ্ছে বিভিন্ন রাজার হয়ে প্রতিনিধি হয়ে তারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে। হ্যাঁ, আমি আমার বইয়ের লাস্ট চ্যাপ্টার এটা আছে যে ট্রাভেলারদের বেশিরভাগই আসলে গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে বের হইতো। হ্যাঁ, গুপ্তচর বৃত্তি মানে রাজাদের প্রতিনিধি হয়ে। তো এখানে তো আপনি লেখক হয়ে ভ্রমণ করছেন, আপনার 124 জন শুভাকাঙ্ক্ষী, আপনার ক্রাউড ফান্ডিং এর যে বিষয়টা। তো আপনি যেহেতু পরিব্রাজক, তো দেশ ভ্রমণের ইচ্ছাটা আপনার এত পরে আসলো, এটা কিন্তু একটা ভাবার বিষয়। দেখো, মানে আমি কিন্তু জীবনে কোনো কিছু প্ল্যান করে না, এটা হচ্ছে সবই হুট করে হয়ে যায়। আমার দেশ ভ্রমণের ইচ্ছা তো আমার অনেক আগে থেকেই আছে, কিন্তু আমার প্রথম কথা হচ্ছে যে আমার তো টাকা নাই। যেহেতু টাকা না থাকলে তুমি ঘুরবা কেমনি? কিন্তু দেশের মধ্যে তো আমি প্রায়ই ঘুরি, এখানে সেখানে যাই। তুমি দেখছো হয়তো যে এই প্রত্যন্ত গ্রামে যে মানুষের সাথে গপ্প করি, এখানে করে সেইখানে, দেশের মধ্যে তো ঘুরতেই থাকি। কিন্তু বাইরে যেতে হলে যে টাকা পয়সা, সেই টাকা পয়সা যেহেতু নাই, এই জন্য হয় না। মানে আমার প্যারাডক্সটা বিষয় হচ্ছে যে আমি চেষ্টা করলে আরেকটু বেশি ইনকাম করতে পারি। মানে আমি এখন 4টা কোম্পানি অ্যাডভাইজার, আর একটু যদি নেটওয়ার্কিং করি, এটা 6টা বা 7টা কোম্পানিতে বা ইভেন 8টা 10টাতে ওঠানো সম্ভব। কিন্তু যে এই 4টা কোম্পানি তো আমাকে খুবই ফ্লেক্সিবল টার্মস অ্যান্ড কন্ডিশনে ই করে, মানে তাদের সাথে তো আমার কিছু করতে হয় না, এমনিতেই তারা আমাকে অনারিয়াম দেয়। তা মানে গল্প করি জাস্ট, এই স্পেসিফিক কোনো টাস্কে তো ইনভলভ থাকতে হয় না। কিন্তু অন্য কোনো কোম্পানিকে যদি আমি নিজেকে সেল করতে যাই, তখন তো দেখা যাবে বলবে সপ্তাহে একদিন আমার অফিসে আসেন, সময় দেন, গল্প করেন। সব ঠিক আছে, ঠিক বুঝলাম, কিন্তু আমি মনে করো যে তাকে সপ্তাহে একটা দিন দিলাম, আরও একটা কোম্পানিকে সপ্তাহে একটা দিন, এরকম সপ্তাহে একটা করে দিন দিলে আমার টাকার পরিমাণ বাড়বে, কিন্তু লেখার সময়ের পরিমাণ তো কমে যাচ্ছে। তো লেখালেখির প্রধান যে কাঁচামাল, সেটা তো সময়, অখণ্ড সময়। তো আমার এই অখণ্ড সময় যেহেতু আমি স্যাক্রিফাইস করব না, তাহলে আমার টাকাই হবে, কিন্তু লেখালেখি তো হবে না। মানে এইটা কিন্তু খুব কনসাস ডিসিশন। মানে কি হয়েছে, আমি কিন্তু যখন আমি বইটা পড়তাম, তখন আমি ফিল করতে পারছিলাম যে আমি বহু সাধনা করলেও বাংলাদেশের শীর্ষ 100 ধনীর মধ্যে থাকতে পারবো না। তাই এই কথা যে লাভটা কি টাকার ইয়েতে করে, কিন্তু চেষ্টা করলে গ্লোবাল রাইটার হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বলছি না হবে, চেষ্টা করলে হইতেও পারে। এই যে একটা ছোট্ট সম্ভাবনার পেছনে পুরো জীবন বাজি রেখে দেওয়া, এই জন্য কী হয়েছে যে আমি তো ওইভাবে টাকা ইনকাম করতে পারি নাই। মানে আমি যেটা হয়েছে, আমার মান্থলি খরচ চালানোর মতো যথেষ্ট টাকা আমার আছে, কিন্তু এককালীন যে টাকা ব্যাংকে টাকা জমানো, ওইটা তো আমার নাই। ফলে আমি যে ইন্ডিয়া যাব বা অন্য কোথাও যাব, সেটা তো টাফ, মানে ওটা হয় নাই। এরপরে যখন হইলো, মানে হঠাৎ করে মনে হলো যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে কলেজ লাইফ থেকেই বইমেলা আসছে পরিচিত সবার কাছ থেকে 100 টাকা করে নিতাম। তো আমার থিওরি ছিল যে আমি 8,000 টাকার বই যদি কিনি, তাইলে তো আসলে
একজনের কাছ থেকে 8,000 টাকা তোলার চাইতে 80 জনের কাছ থেকে 100 টাকা তুলে তো কোনো ব্যাপারই না, তার কাছ থেকে 1,000 টাকা 100 টাকা তো কোনো নেওয়াই যেতে পারে। ওই মডেল থেকে মনে করো যে আমি মানে মানুষ আসলে আমার কাছে কখনো কোনো ইস্যু ছিল না, কারণ এত এত মানুষের সাথে গল্প করছি, আমার জন্য 100-200 মানুষ ম্যানেজ করে কোনো ব্যাপার না, তো হয়ে যায়। তো মানে ওই রকম বইমেলা আসলে 8,000 10,000 টাকায় ম্যানেজ করে ফেলতাম 100 টাকা নিয়ে। এইবার এই যখন ভ্রমণ করলাম তখন মনে হলো যে আরে ছোটবেলা থেকে এই কাজ এতদিন ধরে ধরে করতেছি, এখন আমাদের যে বয়স, এখন আমাদের কারো কাছে তো 1500 টাকা দেওয়া কোনো ব্যাপার না, জাস্ট এই থ্রি থেকেই টাকা কালেক্ট করে ফেললাম, ওই জন্য ওই হয়েছে আর কি, আর কোনো বিষয় না। আমার টাকা থাকলে আমি আর আগেই ভ্রমণে বের হইতাম, টাকা নাই তাই বের হয় নাই। না, আপনি যে 100 ধনীর কথা বলছেন, 100 ধনীতে তো আপনি যাইতে পারবেন না। বাংলাদেশে শীর্ষ 100 ধনী 200 ধনীর যা আসে অন্তত 500 পর্যন্ত সব দুর্নীতিবাজ, আপনি তো এগুলো করতে পারবেন না। যেটাই হোক পারতাম না, মানে ওই অত টাকা আমার হবে না, কিন্তু চেষ্টা করলে গ্লোবাল রেটেড একজন হওয়ার একটা চান্স আছে। 2037 টার্গেট নিয়েছে, দেখা যাক। যেটা হওয়া যায় আমরা সেটা আশা রাখি। এইখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট আপনার এন্ট্রি হয়েছে কোথায়? দিল্লিতে? হ্যাঁ, দিল্লিতে প্রথম ফ্লাইট ছিল। আচ্ছা, দিল্লি থেকে ওই দিনই রাত 8:30টার বাসে হিমাচলে গেলাম। এই তো ধর্মশালা। হ্যাঁ, ধর্মশালা। আচ্ছা, আপনি যে ভারতে গেলেন, দেখেন ভারত হচ্ছে অনেকগুলা সাম্রাজ্যের ফ্রেজ বার করছে, যেমন মৌর্য সাম্রাজ্য বা তার আগে, তার পরবর্তীতে আর্য, দেন হচ্ছে মুঘল সাম্রাজ্য, সুলতান যুগ, পরবর্তীতে ইংরেজ, এখন ভারতীয় প্রজাতন্ত্র। তা আপনার যে হ্যালুসিনেশনের যে জায়গাটা, আপনি যখন প্রথম নামলেন, আপনার কোথায় মনে হয়েছে যে আপনি কোথায় নামলেন? সম্রাট আকবরের ইয়েতে আসছি। আমার বইতে তো আকবরের কথা অনেক জায়গায় আসো, আকবরকে কিন্তু আমার বেশ ফ্যাসিনেটিং লাগে। হ্যাঁ, আকবর ইন্টারেস্টিং, মানে মুঘলদের যত সম্রাট আছে এর মধ্যে আকবর সবচেয়ে মানে সম্রাটের যে ক্যালিবার, যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে শুরু করে তার ইনভেন্টরি যে বিষয়গুলা, এইগুলা। হ্যাঁ, সো আকবরের কথা মনে পড়ছে। আবার যখন উড়িষ্যায় গেলাম, মানে আমি একটা লিঙ্গরাজ মন্দিরে যখন সামনে দাঁড়াইলাম, ওটা আন্দাজে খুঁজতে খুঁজতে হয়েছে। মানে বিষয়টা হয়েছে কি, একটা সিনেমা হলের সার্চ দিয়ে গেছি এই নিয়ে, মানে ওলা যে বাইক আছে, কিন্তু সেখানে গিয়ে দেখি এটা নাই, কি বলে ওই সিনেমা হলটা এখন আর নাই। আবল তাবল হাঁটতে হাঁটতে একটা ওই মন্দিরের সামনে করলাম, লিঙ্গরাজ মন্দির। পরে জানলাম যে এখান থেকে কিছুটা দূরেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, সম্রাট অশোকের যে কলিঙ্গ যুদ্ধ হলো না, যেখানে প্রায় 2.5 লাখ লোক মারা গেছিল। তো তখন আমি ফিল করতেছিলাম যে এই যে পদ্ধতি তো সম্রাট অশোকও হাইটে গেছে জাস্ট কয়েকশো বছর আগে, কয়েক হাজার বছর আগে। তো এই ফিলটা হয়েছিল সেই হ্যালুসিনেশনের। ওই যুদ্ধের ফল কিন্তু ভারতীয় উপমহাদেশে সুদূর প্রসারী একটা। হ্যাঁ, তো ওই ইয়েতে ভুবনেশ্বরে গিয়ে আমি ওই সম্রাট অশোক মনে হয়েছে যে আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এই জিনিসটা আমি ফিল করছিলাম যখন লিঙ্গরাজ মন্দিরের ওখানে ছিলাম। আচ্ছা, ভারতে আপনি 10টা প্রদেশ ঘোরাঘুরি করছেন, 17টা জেলা না শহর। আচ্ছা, এইখানে যে বিষয়টা, ফার্স্টে যে কথা বলবো যে আমাদের দেশে মানে 2 ধরনের রাজনীতি আছে, একটা ভারতপ্রেমী রাজনীতি, একটা হচ্ছে ভারত বিরোধী রাজনীতি। তো ইভেন খুব সক্রিয় বাংলাদেশের, মানে যখন আওয়ামী লীগ ছিল, আপনি যখন ভ্রমণ করছেন তখন তো আওয়ামী লীগে ছিল, তো বিরোধী দলের একটা বিশাল পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গা ছিল হচ্ছে ভারত বিরোধিতা। তো আপনি যে ভারতের 10টা রাজ্য 17টা শহরে ঘোরাঘুরি করছেন, ওই সময় আসলে বাংলাদেশ সম্পর্কে ওই দেশের মানুষের যে আমাদের দেশের প্রেক্ষাপটে বিপরীত প্রেক্ষাপট থেকে যদি বিবেচনা করি, এটার কেমন ফিলিংস পাইছেন আপনি? তোমার এই প্রশ্নের উত্তর আমি যখন ইন্ডিয়া থেকে ফিরছিলাম, তখন আমাদের এই বাবুলেশ্বরী আমার জুনিয়র তানভীরের সাথে আমি একটা শো করছিলাম, ওইখানে এই প্রশ্নের উত্তর আমি দিয়ে ফিরছি। ফলে এই একই কথা আমি করবো না, তুমি অন্য কোনো প্রশ্ন করো। আচ্ছা, সেটা যেমন আমাদের বুদ্ধিজীবীরা কিছু শব্দবন্ধ ব্যবহার করে, যেগুলো শব্দবন্ধগুলো ব্যবহার না করলে আসলে ইন্টেলেকচুয়াল হিসেবে আপনাকে স্বীকৃতি দিবে না বাংলাদেশের ইন্টেলেকচুয়াল মহল। এটার একটা জনপ্রিয় শব্দ হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট। যে আমাদের কিছু প্রচলিত আইন, যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রেজেন্টেশনের সময় আমরা এখনো হচ্ছে কোট প্যান্ট টাইপ পরে হচ্ছে প্রেজেন্টেশন দিতে হয়। তারপরে আমাদের আরও অনেক কিছুতেই দেখা যায় যে আসলে সেই ব্রিটিশদের শেখানো কার্যপ্রণালী। তো এখন এই কলোনিয়াল মাইন্ডসেটটা যদি আমাদের বুদ্ধিজীবী কথিত সেই কলোনিয়াল মাইন্ডসেটটাই ধরি, এইটা আরেকটা হচ্ছে যে সামন্তবাদী যে শাসন কাঠামো, তো এইগুলার উপস্থিতি আসলে আপনি ভারতে কেমন দেখছেন? তুমি যে প্রসঙ্গটা বললা, মানে 1492 আগে, মানে কলম্বাস আমেরিকায়
আবিষ্কারের আগে বা ভাস্কো ডা গামা 1498-তে যখন ইন্ডিয়া আসলো, তার আগে কি কলোনিয়ালিজম ছিল? কোথাও ছিল না তো। তো তার আগে যে পৃথিবীর এত এত ঘটনা, সো প্রি কলোনিয়াল জিনিসপত্র তো লোকজন তাহলে পুরোপুরি অ্যাভয়েড করে জাস্ট এই কয়েকশো বছর আগের ঘটনা দিয়ে যদি সব কিছুকে ব্যাখ্যা করে, এটা আসলে খুব প্রবলেমেটিক একটা অ্যাপ্রোচ। এবং এটা নিয়ে আমার এই বইতেই আমি লিখছি যে কলোনিয়ালিজম অতি মাতামাতি এটা ইটসেলফ, এটা একটা কলোনিয়ালিস্ট অ্যাটিটিউড। মানে আমাদের এই বুদ্ধিজীবীর কথা বলো বা যা বলো, তারাও আসলে কলোনিয়ালাইজড হয়ে গেছে। কারণ দেখো যে মানে এই 1492-এর আগে কলোনিয়ালিজম নিয়ে কি আসলে ওরকম কোনো বিষয়াদি ছিল? আমি তো দেখি না। সো তাহলে এই এত এত মানুষের হাজার হাজার বছরের হিস্ট্রি, মানুষের এই রেজিলিয়েন্স, মানুষের অ্যাডাপ্টেশনের যে ক্ষমতা, সেইগুলোকে তো শুধু তুমি যদি একটা কমন ছক মানে কলোনিয়ালিজম দিয়ে করে ফেলো, কলোনিয়ালিজম মানে মানুষকে প্রভাবিত করার, বিশেষ করে সাবকন্টিনেন্টকে প্রভাবিত করার অনেকগুলা যে ফ্যাক্টর আছে, তার একটা হইতে পারে বা হইতে পারে সেটা পাই চার্ট একটু বড় জায়গা পাইছে, কিন্তু সেইটাকেই যদি আমি সব কিছুর মূল ফোকাসে রাখি, সেটা বুদ্ধিবৃত্তিক দৈন্য। সো একইভাবে ইন্ডিয়ার এই মানে সামন্তবাদের ক্ষেত্রে একই কথা বলবো। এবং আমার মনে হয়েছে যে ইন্ডিয়ার লোকজন স্বাধীন, কারণ ইন্ডিয়ার লোকজন আসলে নির্বিচারে সমালোচনা করতে পারে, গালিগালাজ করতে পারে, এবং এটা নিয়ে তারা মারামারি ফাটাফাটি যাই করুক, শেষ পর্যন্ত তাদের ওই সাহসটা আছে। আমরা তো আসলে এই জায়গাটাতে পিছানো। এবং আমার মনে হয় যে বাংলাদেশের লোকজনের বেশি কথা বলতে না পারা এটা ভালো একদিক থেকে। বাংলাদেশের লোকজন আসলে দমনপীড়নী বাংলাদেশের লোকজনের জন্য আমার মনে হয় যে ঠিক আছে। কারণ এই ফেসবুকে তুমি যদি দেখো যে আমি দেখি যে প্রতিদিন কোনো না কোনো ইস্যু, এবং সেই ইস্যু নিয়েই হচ্ছে সারাদিন চলতে থাকে, পরের দিন আবার নতুন ইস্যু। কেমন কথা? মানে মানুষের কোনো স্টেবিলিটি থাকবে না, এই কেমন কথা? মিডিয়া ট্রায়ালের কথা বলতেছেন? হ্যাঁ, মানে তুমি দেখবা যে কোনো একটা ইস্যু নিয়ে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত চলে যাচ্ছে, এবং তুমি যদি একবার কোনো একটা ইস্যুর মধ্যে ঢুকে পড়ছো, শেষ। আর কোনো তোমার সারাদিন কোনো ইয়ের কিছু নাই, সারাক্ষণ ওই এক ইস্যু নিয়ে চলতে থাকে। এইভাবে তো আসলে মানুষের জীবন চলতে পারে না। তো একটা দেশ পুরা ফেসবুকের মাধ্যমে চলে, এটা তো খুব বিস্ময়কর ব্যাপার। ফেসবুকে একটা ঘটনা ঘটলে সেটা নিয়ে সরকারি সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়, এটা খুব আনএক্সেপ্টেবল, এটা উচিত না। তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের লোকজন আসলে মানে বাংলাদেশে বিশেষ করে এই এডুকেটেড শ্রেণীটা বাংলাদেশ, এটা আমার বন্ধু তুহিন বলে সব সময় যে এডুকেটেড শ্রেণী বাংলাদেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। আমিও সেটা মনে করি যে বাংলাদেশের এডুকেটেড শ্রেণীটা আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। আমিও এই শ্রেণীর প্রতিনিধি, বাট আমি আমার যে বললাম, আমি নিজের অপরাধ স্বীকার করতে আমার কোনো ভয় কাজ করে না। তো বাংলাদেশের এডুকেটেড শ্রেণীটা যদি না থাকতো, আমার মনে হয় বাংলাদেশ এখনকার সাথে বেটার থাকতো। না, আমার তো আসলে যেটা মনে হয় যে বাংলাদেশে যে চোর বাটপার বলেন যে দেশের ক্ষতি হয়, এই টাইপের। একজন কৃষক একটা ক্ষেত থেকে একটা বেগুন কেউ যদি চুরি করে, তাহলে দেশের ক্ষতি হবে না, কিন্তু এই যে দেশের কৃষক বা ওই যে হকার তোমার ফেসবুকে এসে গালিগালাজও করে না, সেটাই যে এই যে এডুকেটেড শ্রেণী বা মানে অর্ধশিক্ষিত বলতে পারেন, এই শ্রেণীটা তো ফেসবুকে গালাগাল করে, এরাই মূলত মব। কিন্তু এর বাইরে যে দেশের বড় ক্ষতিগুলা কিন্তু এডুকেটেড শ্রেণীগুলাই করে। ইভেন মানে বড় বড় জায়গায় বসে থাকা কর্তা ব্যক্তিরা, তারাই তো দেশের আসলে মূল ক্ষতিটা করছে। একটা প্রশ্ন আপনার, যেটা হচ্ছে যে আপনি যখন ঘোরাঘুরি করছেন, আমাদের সাউথ এশিয়ার পলিটিক্স একটা বিষয়টা, সেটা হচ্ছে যে জাতিতাত্ত্বিক সমস্যা, যেটা আমাদের দেশও আছে। যদি বিষয়ে কথা বলা, এটা আসলে খুব ইয়েতে, তো সেই হিসেবে ভারত হচ্ছে বহু জাতির দেশ। ইভেন এইটা ওরা বিভিন্নভাবে বলে বা ধারণ করে, কিন্তু আপনি তো একদম গেছেন পর্যবেক্ষকের দৃষ্টি নিয়ে। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনি একজন বাঙালি হিসেবে ওখানে কি ফেস করছেন? বাঙালি হিসেবে তেমন কিছু ফেস করি নাই, তবে তুমি জাতিতাত্ত্বিক যে আলাপটা করলা, এটা নিয়ে বইতে একটা বিরাট চ্যাপ্টার আছে, সেটা মানে বইয়ের আলোচনাতেই আমার মনে হয় যে তুমি বইয়ের কন্টেন্টের চাইতে মানে লেখার সময় আমার যে মানে বইটা লেখার যে 1 বছরের যে জার্নি, এইখানের যে আমার যে এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো নিয়ে আলাপ করলে হয়তো আলাপটা আরো প্রাণ পাবে। কারণ বইয়ের কন্টেন্ট নিয়ে তো তোমার সাথে আমি বেশ কয়েকবার পডকাস্ট করছি, সো বইয়ের কন্টেন্ট নিয়ে কথা বলে কি হবে, বরং বই লেখার এক্সপিরিয়েন্সগুলো নিয়ে কথা বলি, সেটা অধিক, সেটা বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, বই তো লিখছেন, আপনার বই তো মনে হয় এখন এডিট শেষ হয়নি, 23 তারিখে শেষ হওয়ার কথা। আচ্ছা, আপনার সাথে আমার ফার্স্ট আলাপের হচ্ছে 26 তারিখে 1 বছর হবে বই নিয়ে আলাপ। ইভেন আমি সম্ভবত কোনো বইয়ের জন্য এতদিন এইভাবে অপেক্ষা করি নাই। তো
এইখানে এই যে 1 বছরের জার্নিতে আমি আপনাকে যেটা বলবো যে আপনি তো হ্যালুসিনেশনে থাকেন, এখানে উঠে যে ভারতে ভ্রমণ করার মহাভারত নিয়ে আপনার অবসেশন আছে। তো মহাভারতের কোন ক্যারেক্টারটা আপনার হচ্ছে বইতে আসছে বা বইতে আসবে? এই বইতে মহাভারত নিয়ে তেমন কোনো কথা নাই, কারণ হচ্ছে এই সিগনেচার স্মরণে মহাভারত নিয়ে প্রচুর কথা বলে ফেলছে। পাস্তরিত পার্থ পার্বতীগণ, হ্যাঁ হ্যাঁ, ওখানে আসলে ওইটা ছিল হচ্ছে যে আমি যে এত এত মানুষের সাথে দেখা হয়েছে, সবাইকে তো আমার মনে রাখা সম্ভব না, কিন্তু কিছু কিছু মানুষকে আবার অবশ্যই মনে থাকবে, আরো 10 বছর বেঁচে থাকলে 20 বছর বেঁচে থাকলেও মনে থাকবে। তো আমি সেই মানুষগুলোকে বলছি বেসিক্যালি কালচারাল হুইসপারার। তো সেই মানুষগুলোর সাথে কে যখন আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, তো আমি ফিল করছি যে আমি যখন এর সাথে কথা বলতেছি, কি বলে, আমেরিকান যে দিদির সাথে আমি যখন ধর্মশালায় বসে রাতের বেলা চা খাচ্ছি, তখন আমি আসলে দিদির সাথে কথা বলতেছি না, দিদি আসলে আমেরিকান কালচার আমার কানে কানে বলতেছে, হুইসপারার যেটা। সো ওইখান থেকেই আমি মানে ওই আছে। আর অর্জুনের প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, ফলে আমার লেখাতে বিভিন্ন সময় অর্জুন আসে। কিন্তু আবার এটাও সত্য যে সারা জীবন অর্জুন হইয়া সাইজে কর্ণ হইয়া মরি, ফলে আমার এই প্যারাডক্স তো আমার সবসময় ডিল করতে হয় মহাভারতের, যে হইতে চাই অর্জুন কিন্তু আচরণ সব কর্ণের মতো, এবং কর্ণের মতোই সব পরিণতি হয় আমার জীবনে ঘুরে ফিরে। লিলি মানে ওই যে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে গবেষণা করার জন্য? না না, দিদি ওই যে আমেরিকান একটা মেয়ে, ওর বাবা, ওর বোন আর বোনের বয়ফ্রেন্ড, 4 জন আসছে ধর্মশালায় ঘুরতে, মানে ইন্ডিয়া সফরে। ওরা এরপরে আরও বিভিন্ন জায়গায় গেছে, তো আমার সাথে 4-5 দিন ওদের হয়েছিল আর কি। তো দিদি এবং দিদির বাপ বোজেস, এই 2 জনের সাথে আমার বেশি হয়েছিল, এবং দিদির হাতে লেখা খুব সুন্দর ছিল। তো দিদি আমাকে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছিল যে তুমি যেহেতু গানের লিরিক লেখো, তুমি লিরিক লেখার সময় প্রথম লাইনটা যে এইটাই তোমার প্রথম লাইন, এটা তুমি কেমনে বুঝো? ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, তো কারণ দিদি নিজেও টুকটাক লেখালেখি করে, আবার ওর হচ্ছে ওই টিটি চ্যাম্পিয়ন, টিটি খেলে। তো ওর এই প্রশ্নটা আমি অনেক চিন্তা করছি, আসলেই তো যে আমি যখন বই লিখি, বই লেখার সময় এটাই যে আমার প্রথম লাইন, এটা আমি কেমনে বুঝি? এটা তো প্রথম লাইন নাও হইতে পারতো। এবং এই বইতেও কিন্তু মানে আমার সবসময় যেটা হয়, শুরুতে যেটা প্রথম লাইন থাকে, বই যখন ডেলিভার করি প্রথম লাইন চেঞ্জ হয়ে যায়। এই বইতেও প্রথম লাইন 3 বার চেঞ্জ হয়েছে, অবশেষে একটা প্রথম লাইন আমি পছন্দ করতে পারছি। তো এইটা আর কি, এটা ফলে কী হবে, মানে এই দিদির আর হয়তো দিদির সাথে আমার জীবনে কোনোদিন দেখা হবে না, কথাও হবে না। এবং ওর বাবা একটা খুব সুন্দর কথা বলতেছিল যে ট্রাভেলিংয়ের সবচেয়ে মজার পার্ট হচ্ছে তুমি প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হবা, এবং অনেক সুন্দর সময় কাটবে, এবং সবচেয়ে বেদনার পার্ট হচ্ছে ইউ হ্যাভ টু সে গুড বাই। তো প্রত্যেকবার আমি যখন কাউকে গুড বাই বলি আমার হৃদয় ভেঙে যায়। তো দিদির ব্যাপারটা ওইটাই, যে দিদির সাথে তো আমার কখনো দেখা হবে না, কিন্তু ওই যে সে আমাকে বলছিল যে এই যে তোমার প্রথম লাইন, তুমি কেমনি বুঝবো? তো এটার কারণে তো মনে করো বাকি জীবনে যখনই লেখালেখি করি আমার তো এটা মাথায় আসে যে এইটাই যে প্রথম লাইন, আমি কেমনি বুঝলাম? তো এখানে একটা বিষয় যে আপনার বইগুলার, যেমন আপনার সাক্ষাৎকারের বই আছে, এর বাইরে আপনার যে বইগুলা, এই বইগুলা আসলে ফিকশন নন ফিকশনের বাইরেও একটা বিষয় আছে যে জনরা ফিকশন বা জনরা নন ফিকশন, কিন্তু আপনার বইগুলা আসলে কোনো ধাপেই ফেলা যায় না। এই জন্য আমি আপনার কাছ থেকে জানছিলাম যে এটার নাম হচ্ছে ক্রিয়েটিভ নন ফিকশন। তো ক্রিয়েটিভ নন ফিকশন আপনার পাঠকদের উদ্দেশ্যে বোঝার উদ্দেশ্যে যদি ক্রিয়েটিভ নন ফিকশন, এটা আসলে আমার দেয়া নাম না, এটা হচ্ছে রাকিব, KM রাকিব। আমার এই বইতে যে আমি অনেকগুলো ক্যারেক্টারের সাথে ডিল করছি, অনেকগুলো ক্যারেক্টারকে নিয়ে আসছি, সেখানে রাকিবও আছে। যদিও এই রাকিব আর KM রাকিব একই পার্সন না, কিন্তু এই রাকিব এই ক্যারেক্টারটা আমি KM রাকিব থেকে অনুপ্রাণিত হয়ে বানাইছিলাম। তো ও যেহেতু স্ট্রাকচার নিয়ে স্টাডি করে, পড়াশোনা, তারপর নিজে কাজ করে, ও বলছে যে আপনার এই ফর্মটাকে ক্রিয়েটিভ নন ফিকশন বলা যায়, কিন্তু পুরোপুরি ক্রিয়েটিভ নন ফিকশন না এই কারণে যে কারণ আপনি নন ফিকশনের মতো আর্গুমেন্টগুলো দেন হচ্ছে ন্যারেশন স্টাইলে, ফলে এইটাকে যে যখন কেউ করবে ডিফেন্ড করতে গেলে এটাকে মনে হবে যে সে এটা তো স্টোরি স্টাইলে বলতেছে। আবার যদি কেউ স্টোরি পড়া শুরু করে তখন দেখবে যে এটা তো খুব একটা ঘটনা নাই, শুধু ক্যারেক্টারগুলো আসতেছে, ফলে এটা পুরোপুরি ফিকশনের ফ্লেভারও পাওয়া যায় না। তারপর মোটা দাগে আপনার এটা ক্রিয়েটিভ নন ফিকশন বলা যেতে পারে। সো আমার যেটা মানে আমি যেটা করার চেষ্টা করি যে আমি আসলে অ্যানালাইসিস যখন লিখি, অ্যানালাইসিস ফেসবুকের যে স্টাইলে লেখা হয়, এইভাবে অ্যানালাইসিস লিখতে আমার বোরিং লাগে। আমার মনে হয় যে
আলাপটা যদি প্রশ্ন প্রতি প্রশ্নের মাধ্যমে কাউন্টার আর্গুমেন্টের মাধ্যমে আগায়, সেটা মোর ভ্যালু অ্যাড করে এবং মোর এন্টারটেনিং আমার জন্য। সো আমার যেটা হয়, আমার ইয়েতে আমি লেখাটা যেহেতু উত্তম পুরুষে লিখি, ফলে ফিকশনে তুমি উত্তম পুরুষে লেখা প্রচুর ফিকশন পাবা, তখন কিন্তু তোমার মনে হবে না যে এই আমিটা সে লেখক নিজেই। কিন্তু নন ফিকশনে যেটা হয় যে, নন ফিকশনে যেহেতু উত্তম পুরুষে লিখি, তখন আমাদের লোকজন ধরেই নেয় যে এই সব ঘটনা বোধহয় আমার জীবন থেকে নেয়া। এবং যেটা হয় যে তোমার বলতেছিলাম যে এইখানকার রেফারেন্সগুলো হচ্ছে দেখা যায় স্ক্রিনশট পাঠিয়ে আরিফের কাছে পাঠিয়ে দিচ্ছে যে তোমার জামাই তো অমুকের সাথে প্রেম করতেছে, দেখো অমুক মেয়ের সাথে যাচ্ছে, শুইতেছে গিয়ে। তো এইগুলো মানে এই আমার এই স্টাইলের কারণে আমি কিন্তু অনেক সামাজিকভাবে ক্ষতিগ্রস্তও হই। মানে লোকজন যেটা ভাবে যে রিক্রিয়েশন, হ্যাঁ মানে রাইটার এবং ন্যারেটর দুটা যে আসলে একই ব্যাপার না, এই বোধটা আসলে বাংলাদেশের পাঠকদের মধ্যে তৈরি হয় না। এটা একটা বিরাট সমস্যা। মানে ন্যারেটর যখন আমি লিখতেছি, যেহেতু এটা ক্রিয়েটিভ নন ফিকশন, এটা কিন্তু তখন কিন্তু আসলে আমি রাইটার না। রাইটার হচ্ছে যে মনে করো যে আমি যখন মানে কি বলে রাকিব একটা ক্যারেক্টার বা চন্দ্রা ক্যারেক্টার বা সপ্তমী এরাও যখন ক্যারেক্টার, সেইগুলো কি রাইটার না? মানে সে তাদের যে ক্যারেক্টারগুলো, সেই কথাগুলো তো আমার তার সাথে আমার রিয়েল লাইফে হয় নাই। সো তাদের মুখে যে সংলাপগুলো বসাচ্ছি, তার সাথে আমি ঘুরতেছি, সেগুলো তো ঘটে নাই। ফলে রাইটার কিন্তু রাকিব, সপ্তমী বা হচ্ছে গায়ত্রী বা তাকভীর রেজা, মহিম সন্ন্যাসী, যে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু আসলে রাইটারকে রিপ্রেজেন্ট করে। ফলে রাইটার যখন বলো তখন প্রত্যেকটা ক্যারেক্টার মালিকানাই তোমার, কিন্তু ন্যারেটর শুধুমাত্র হচ্ছে আমি বলতে যে আইডিয়াটা বোঝাচ্ছে সেই। সো তাইলে কি এই ন্যারেটর আর রাইটার একই হয়ে গেল? তা তো না, কোনোভাবেই না, দুটো কমপ্লিটলি আলাদা। কিন্তু এই জিনিসটা যেহেতু নাই, ফলে এটা একটা বড় সমস্যা। এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি তো আসলে রাইটিংয়ের ক্ষেত্রে কি আমি ডায়লগ বেসিসে অ্যানালাইসিস করার চেষ্টা করি, ফলে কন্টিনিউয়াসলি সংলাপের মধ্য দিয়ে যায়। এবং আমি সবসময় একটা সেট ডিজাইন করি, সো সেই সেটের মধ্যে দিয়ে ফিট করে 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 গল্প আগায়। ফলে দেখা যাচ্ছে যে আমার এখানে তুমি আজ পর্যন্ত আমার কোনো ক্যারেক্টারের চেহারা বলতে পারবে না, ক্যারেক্টারটার হাইট কীরকম, ক্যারেক্টারটা দেখতে কীরকম, এরকম পাবা না। তুমি চিন্তা করে দেখো যে তুমি যখন সিগনেচার স্মরণ পড়ছো, বলো তো সারাফাল শাহরাত কত, মানে হাইট কত, সারাফাল শাহরাত ফর্সা না কালো? বা তুমি যে এত এত বই পড়ছো আমার, বলো তো গায়ত্রী দেখতে কেমন? আমার কিন্তু কোনো ক্যারেক্টার অবজেক্টিফাই করি না, একেবারে অবজেক্টিফাই করি না। আমি করি হচ্ছে ক্যারেক্টারটা কি চিন্তা করতেছে, ক্যারেক্টারটা কি নিয়ে আর্গুমেন্ট করতেছে। ফলে এই জিনিসগুলা কি হয়, মানে নন ফিকশনের মূল জিনিসটা আসলে আর্গুমেন্ট। সো আমি অলওয়েজ আর্গুমেন্ট করার চেষ্টা করি, কিন্তু সেইগুলো আমি বোঝার চেষ্টা করি যে ওইরকম একটা ক্যারেক্টার থাকতে পারতো, ওইরকম একটা ক্যারেক্টার থাকতে পারতো, ওইরকম একটা ক্যারেক্টার থাকতে পারতো। তুমি দেখবা যে আমার বইতে কিন্তু কোনো সেন্ট্রাল ক্যারেক্টার থাকে না, অনেক যে কোনো একটা ক্যারেক্টার থাকে, এরপর আরও অনেক অনেক সাব ক্যারেক্টার থাকে, অনেক। মানে এই বইতেও তুমি প্রায় 30-40টা ক্যারেক্টার পাবা, যে সাব ক্যারেক্টারগুলো মিলিয়ে মিলে হচ্ছে ওই যে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা একটু বেশি ফোকাস পায় তাকে তখন হচ্ছে করার চেষ্টা করে, কিছুটা বড় করে অথবা ছোট করার চেষ্টা করে। সো এই যে এই সেটআপটা পুরোপুরি তুমি ফিকশন ফেলতে পারবে না, আবার নন ফিকশনও না। ফলে আমার ন্যারেশনের স্টাইলটা যেহেতু একটু কমপ্লিকেটেড এবং এটার সাথে লোকজন অভ্যস্ত না, তখনই তারা মনে করে হয় আমি বায়োগ্রাফি লিখতেছি, অথবা হচ্ছে যে আমি আসলে দুর্বল মানের ফিকশন লিখতেছি। কিন্তু বেসিক্যালি যে কোনোটাই করতেছি না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। বাট আমার মনে হয় যে যদি কেউ শুধু মানে আর্গুমেন্ট হিসেবে পড়ার চেষ্টা করতো, তাহলে হয়তো আমার বইগুলোর ইন্টারপ্রিটেশন চেঞ্জ হয়ে যেত। এটা মেবি আমার লেখার স্টাইল এটা অনেক বেশি ঝামেলাপূর্ণ, এইটা একটা ব্যাপার হইতে পারে। তো এটা যখন আমি ইংলিশে আমার বইগুলো ট্রান্সলেট হবে, তখন হয়তো স্কোপটা আরও বাড়বে। সো এটাকে আমি এখনও ক্রিয়েটিভ নন ফিকশন বলতে চাই না, এটাকে আমি বলতে চাই যে এটা একটা জনরাই, মানে এটার নাম কি সেটা আমি জানি না, বরং বলতে পারো যে আমার যে পৃথিবী দেখা বা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণগুলোকে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করি। এবং আলটিমেটলি কী হয়, মানুষের কিন্তু ক্ষুধা, ঘুম এবং কাম, এই তিনের বাইরে আসলে মানুষের বেসিক্যালি কিছু চাওয়ার নাই। সো মানুষ প্রিভিলেজ শ্রেণীর মানুষ তো ক্ষুধা জয় করে ফেলছে, ঘুম নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই। এখন মানুষের মূল প্রবলেম হচ্ছে সেক্সুয়ালিটি। তো আমার লেখাগুলোতে আমি সেক্সুয়ালিটির নানা ডাইমেনশনে ফোকাস করে 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 হচ্ছে লেখার চেষ্টা করি। তো এই জন্য আমার বইতে নানা ধরনের নারী ক্যারেক্টার থাকে। ওই বললাম যে মানুষের যেহেতু বেসিক জায়গায় তিনটা, অন্য দুইটার চাইতে আমি এই সেক্সুয়ালিটি বিষয়টাকে আমার রাইটিংয়ের একটা এলিমেন্ট হিসেবে অ্যাড করি। কিন্তু
এটাকে তো আমার পার্সোনাল লাইফের সাথে ম্যাচ করে ফেলার কিছু নাই, কিন্তু ওই যে যেহেতু আমি নাম পুরুষে উত্তম পুরুষে লিখি, এটা একটা বিরাট সমস্যা, যে কারণে বইয়ের স্ক্রিনশট পাঠানো মানে আমার এমনই হয়ে গেছে যে আমার ব্যক্তিগত লাইফ আমি এখন বইতে লিখে করে ফেলবো। এখানে উত্তম পুরুষে যদি আপনি না লিখতেন, যদি ওখানে একটা ক্যারেক্টার বসে হচ্ছে ওইভাবে আর্গুমেন্ট দিতেন, তাহলে কি আর্গুমেন্টে খুব বেশি হেরফের হতো? তাহলে সেটা ফিকশন হয়ে যেত। তো আমি তো ফিকশন লিখতে চাই নাই। ফিকশন আসলে ফিকশনে অনেক বেশি আর্গুমেন্ট দিলে সেটা ফিকশন হিসেবে পড়তে বিরক্ত লাগে। ফিকশনের মতো আগাবে, সেখানে অনেক সাবটেক্সট থাকবে, অনেক এক লাইনে 100 লাইন বলা হয়ে যাবে। সো রং প্যাথে যখন আমি লিখছি, রং প্যাথে কিন্তু এইভাবে লিখি নাই। তো হচ্ছে ওটা তো পিওর ফিকশন। হ্যাঁ, তো আমি তো আসলে নন ফিকশন লিখতে চাই, কিন্তু আমার টানা ওইভাবে ন্যারেশন লিখতে বিরক্ত লাগে বলে আমি এরকম একটা সেট আপ বানাই নাই। তো এটা বলতে আমার লেখার এক স্টাইলের একটা সীমাবদ্ধতা, বাট এর বাইরে লিখতে আমার বিরক্ত লাগে, ফলে আমি ওইভাবে লিখবও না। তো আপনি এই বইতে যে ভাষা, ধর্মভিত্তিক বা অর্থনৈতিক, রাষ্ট্রনৈতিকভাবে বাংলাদেশকে আপনি ভারতের সেট আপটা দেখে এই লেন্সে বাংলাদেশকে আসলে দেখতে চাইছেন, এরকম একটা বিষয়টা। তো এখানে আপনি দেখলাম যে অনেক পরিভাষা ইউজ করছেন, পরিভাষাগুলা ভলগা, চাপালিশ, তারপরে মানে অনেক কিছুতেই দেখি আপনার নতুন শব্দ চয়নের বিষয়টা। এই বইটা তো আমি অনেক কিছুতেই দেখছি যে শব্দগুলো আসলে নেই, অভিধানে নেই, কিন্তু আপনি সেটা রিক্রিয়েট করছেন। এটা আমরা সম্ভবত গত শতাব্দীতে রবীন্দ্রনাথকে দেখছি। তা আপনার এই যে শব্দের যে বিষয়টা, যেমন হুমায়ুন আহমেদের কোনো একটা লেখায় পড়ছিলাম যে তারা নাকি কালার দেখতে পায়, বর্ণের কালার। তো আপনার এই শব্দের বিষয়টা কি আলাদা কোনো ফেলিওয়ার্ট করে কিনা আপনার বইতে বা আপনার লেখায়? হ্যাঁ, শব্দ কয়েনেজ করা আমার সবসময় সবচাইতে পছন্দের কাজ। তুমি দেখবে যে কোনো মানুষের নাম শুনলে আমার মধ্যে একটা অন্যরকম স্পার্ক তৈরি হয়ে যায়, যদি নামটা একটু অন্যরকম হয়। তো এই শব্দ আমাকে খুব অ্যাট্রাক্ট করে, এবং আমি যখন দেখলাম যে এই জন মিল্টন 624টা শব্দ কয়েনেজ করছে, যে শব্দগুলা পরবর্তীতে ডিকশনারিতে অ্যাড হয়েছে, এই ঘটনাটা আমাকে খুব উজ্জীবিত করছিল যে 624টা শব্দ তো চাইলে আমিই বানাইতে পারি। ওই সময় ভাষার সীমাবদ্ধতা ছিল, মানে জন মিল্টনের সময় কিন্তু তখন লিটারারি ভাষা এত উন্নত ছিল। হ্যাঁ, তো ওইটা আমাকে করছে। রবীন্দ্রনাথের বিষয়টা, রবীন্দ্রনাথ আমাকে তখন কখনোই আমারই অ্যাট্রাক্ট করে নাই, ফলে রবীন্দ্রনাথের বিষয়টা আমি জানতামই না বা মাথায় ছিল না, কিন্তু আমার মাথায় ছিল জন মিল্টন। ইনফ্যাক্ট তুমি যদি আমার বইয়ের প্রথম লাইন দেখো, বইয়ের প্রথম লাইনই ছিল, আমি একটা শব্দ বানাইছি, শব্দটা হচ্ছে ট্রপলোর্নি। ট্রপলোর্নি মানে হচ্ছে ট্রাভেল, এক্সপ্লোর এবং জার্নি। সো তিনটা মিলে আমি একটা শব্দ বানাইছি, ট্র্যাপলোর্নি। সো আমি বলতেছিলাম যে ট্র্যাপলোর্নি শব্দটা আমি ওস্তাদ জন মিল্টনকে গিফট করলাম, এইটা ছিল আমার বইয়ের প্রথম লাইন। তো শব্দ কয়েনেজ করতে ভালো লাগে। আমার ধারণা আমি এখনো পর্যন্ত কয়েনেজ করা শব্দের সংখ্যা 100-র বেশি হয়ে গেছে। এই বইতেই তো প্রায় 30-40টা নতুন শব্দ কয়েনেজ করছে। অনেক নতুন শব্দ আমি শব্দ কয়েনেজ করতে আমার ভালো লাগে। যেমন রংপ্যাথি শব্দটা কোথাও আছে, তুমি দেখাও তো। কিন্তু আমার তো এই শব্দটা শুনলে একটা অন্যরকম একটা কাজ করে। বলো তো, রংপ্যাথি শব্দ শুনছো কখনো? কোথাও শুনো নাই। এর শব্দ তো আমি বানাইছি। তো এরকম প্রত্যেকটা শব্দ তো আমি কন্টিনিউয়াসলি বানাই। শব্দ বানাই তো আমার ভালো লাগে, এটা আমাকে একটা অন্যরকম এনার্জি দেয়। যেটা মনে হয় যে এই যে রিক্থিটা একটা নাম বানাইছি, এই নামটা তুমি শুনছো কোথাও? বানাইছি তো না। এখানে বিষয় হচ্ছে যে বা এইখানে মার্জিনাল এবং মিনিমাল দুইটা মিলে মার্নিমাল একটা শব্দ বানাইছি। সো এরকম শব্দ বহু আছে এই বইতে, বললাম তো প্রায় 30টা বেশি শব্দ এরকম নতুন কয়েনেজ করছি। আপনি এই যে শব্দগুলো বানাইছেন, এখন ধরেন আমি অনেকদিন আপনার লেখা পড়ার সুবাদে হচ্ছে যে শব্দগুলা ঠিকঠাক মানে না বুঝলেও আমি বুঝে যাই যে এই শব্দটার আসলে কেন আসছে বা কোন কারণে আসছে। তা আপনার যারা পাঠক হবে, তো তারা এইগুলাকে কিভাবে রিলেট করবে? যেমন এই বইতে আমি আমার বাবুলেশ্বর একটা পডকাস্টের উদাহরণ দিচ্ছি, যে রিভিজিট টু ডিভিজিট। সো ডিভিজিট শব্দটা তো কোথাও নাই, আছে কোথাও? কিন্তু তুমি যখন রিভিজিট টু ডিভিজিট শুনতেছো, তুমি বুঝতেছো না ডিভিজিটে আসলে কি মেক করতেছে, সেন্স কি মেক করতেছে, বুঝতেছো না রিভিজিট টু ডিভিজিট। তো এরকমই তো, মানে আমি তো শুধু একটা শব্দ বানাই খালাস হয়ে যায় না। প্রথমত আমি শব্দটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, অথবা বাক্য শুনলে বোঝা যায় যে আসলে কি মিন করতে চাচ্ছে। তো রিভিজিট টু ডিভিজিট বুঝতেছো না যে ডিভিজিট শব্দটা কি বলতেছে? ডিভিজিট কি কোথাও এক্সিস্ট করে? ডিভিজিট তো নাই। এটাই তো বললাম। যেমন ফলে তুমি যেটা বলতেছো, এটা যারা আসলে পড়ে তাদের তো আরেকটু মানে বুদ্ধি একটু উন্নত ধরনের বা হইতে হবে। মনে করি যে না, যারা পড়ে তাদের হচ্ছে মানে
ইমাজিনেশন যে পাওয়ারটা, যেটা যেমন ভলগার তীরে এইখানে হয়তো বা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সে যখন বইটা পড়বে যে রাহুল সংকীর্তনের ভুলগা থেকে গঙ্গা, তো বিচিত্র বিচিত্র মাথায়। যেমন আমি এই বইতে বেশিরভাগ জায়গায় যৌনতার জায়গায় চাপালিশ শব্দটা ব্যবহার করছি। তো এখন চাপালিশ তো একটা বৃক্ষ, চাপালিশ কিভাবে যৌনতার সিম্বল হয়, কিন্তু তুমি বাক্যটা বললে বুঝবা যে আসলে চাপালিশ বলতে এখানে যৌনতাই বলা হইতেছে। তো এরকম জিনিসগুলো এরকম, মানে একটা হচ্ছে প্রতিবর্ণকরণ, প্রতিশব্দকরণ, বা এই যে নতুন নতুন শব্দ কয়েনেস করা। শব্দ বললাম তো, শব্দ আমাকে খুবই অ্যাট্রাক্ট করে। শব্দের মধ্যে আমি একটা অন্য একটা ঘোরের মধ্যে ঢুকে যাই, ফলে শব্দ কয়েনেস না করে আমি থাকতে পারি না। এটা একটা বিষয়। তবে 624টা হয় না, আমার ধারণা 100-120 এরকম হয়েছে। গুনতে হবে কোনো এক সময়, কোনো একদিন সময় পেলে গুনে দেখতে হবে কয়টা শব্দ কয়েনেস করতে হবে। তো এখানে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার একটা অগ্রাহ্যতার অধপতন দেখলাম এখানে। বিচিত্র বড় বড় ক্যারেক্টার লোকজন চলে আসছে। এই চ্যাপ্টারটার নাম অবশ্য পরে চেঞ্জ হয়েছে, ডিনায়াল ডেজা ভু হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কাছে আগের ইয়েটা ছিল। তোমাকে পরেরটা আমি দিই নাই, বইতে যখন ফাইনাল এডিট হয়েছে তখন নাম চেঞ্জ হয়ে ডিনায়াল ডেজা ভু হয়েছে। না, আমি যে আমার মনে হয় একটা চ্যাপ্টার 3 বার করে পড়া হয়েছে। কারণ আমি প্রথম যখন আপনার ফার্স্ট ড্রাফট পড়ি বইমেলার সময়, আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে ইন্ডিয়া থেকে ঘুরে এসে কি আপনার লেখালেখি চেঞ্জ হয়ে গেল। মানে যেটা হচ্ছে আপনার চন্দ্রা বলছিল যে আপনি এবার সহজ করে লিখতেছেন। আমার ধারণা যে হিমালয় ভাই তো মাঝে 1 বছর বই লিখেনি, এই অনেকদিন লেখে টেখে না, এর মধ্যে ইন্ডিয়া থেকে ট্যুর দিয়ে আসছে, তাহলে বুঝি ওনার লেখাটা তো চেঞ্জ হয়ে গেছে, লেখার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো ভালো কথা, চন্দ্রার লেখার প্যাটার্ন কিন্তু মানে ভয়াবহভাবে আপনি প্রভাবিত হয়ে এরকম কিছু নাকি সে যেহেতু লেখে? আমি জানি না, ওর লেখা কখনো পড়ি নাই, পরে দেখতে হবে। আচ্ছা, পরে দেখে না। আপনি বলছেন যে আপনার যত শুভাকাঙ্ক্ষী বা শিষ্য আছে এর মধ্যে বেশি প্রভাবিত, প্রসঙ্গক্রমে মনে পড়লো। তো এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডিটাচ থাকা। আপনি 45 দিন ইন্ডিয়াতে ছিলেন, এই আপনার বইয়ের নাম হচ্ছে ডিটাচমেন্ট টু ডিপারচার। তো এই শব্দটার যে একটা প্রাসঙ্গিক ব্যাখ্যা, সে লেখক হিসেবে আপনি কি বলবেন? যে আমরা ছোটবেলায় পড়তাম যে নামকরণের সার্থকতা, তো আপনার যে ডিটাচ থাকা অবস্থার যে উপলব্ধি, বইটার নামটা কি তখন ঠিক হয়েছে না পরবর্তীতে আপনার মনে হয়েছে যে না এই বইটার নাম এটা হতে পারে? ডিটাচমেন্ট শব্দটা মাথায় ছিল, কারণ আমি যাওয়ার আগেই ফিল করতেছিলাম যে আমি মানে ডিটাচড। আলটিমেটলি আমি তো এমনিতেই কি থাকি, অ্যালিয়েনেটেড থাকি। আইসোলেটেড আর অ্যালিয়েনেটেড মানে তো কিন্তু সেম নয়। আইসোলেশন মানে হচ্ছে যে তুমি বিচ্ছিন্ন থাকা, তোমার আশপাশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আসো। এটা হচ্ছে ওই যে করোনার সময় যেরকম আইসোলেটেড থাকে। অ্যালিয়েনেটেড কিন্তু এটা একটা ফিলিং, তুমি হয়তো সবার মধ্যে আসো কিন্তু আসলে তুমি তাদের মধ্যে নাই, জনারণ্যের নিঃসঙ্গতা। হ্যাঁ। সো আমি আইসোলেটেড না কখনোই, কিন্তু আমি কিন্তু খুবই অ্যালিয়েনেটেড একজন মানুষ। তুমি আসলে আমি এত মানুষের গল্প করি, কিন্তু আমি খুঁজে পাই না যে বড় আপা বা আর আমার মেয়ে 19, ইভেন নট ইভেন 23, এই দুজন ছাড়া আর কারো প্রতি আমি কোনো রকম কোনো কানেকশন ফিল করি কিনা। গায়ত্রীর প্রতি দীর্ঘ 19 বছর করছি, কিন্তু যখন আমি তোমার স্যাক্রিফাইসের বিষয়টা চিন্তা করলাম, তখন দেখলাম যে আমার দেখা যাচ্ছে গায়ত্রীর তো কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নাই আমার জন্য, তার কোনো স্যাক্রিফাইসও নাই, তাহলে খামোখা আমি এর প্রতি কেন কানেক্টেড বোধ করবো? না, আমি তো সে তো মানে সে অলওয়েজ একটা ফ্যান্টাসির মধ্যে আমার পুরো 19 বছর পার হয়ে গেল। না, এটা কিন্তু আমি আপনাকে বলছি যে আপনার আমার লেখালেখি তার কোনো রকম কোনো স্যাক্রিফাইস নেই, কন্ট্রিবিউশন নেই, তাহলে কেন আমি তার প্রতি কানেক্টেড বোধ করবো? সুতরাং এরপর আমি জোর করে তার প্রতি কানেক্টেড বোধ করা বাদ দিয়ে দিছি। পরে আমি দেখলাম যে বড়াপার 19 ছাড়া কারোর প্রতি আমি কোনো রকম কোনো কানেক্টেড ফিল করি না, এবং কারো মিসও করি না। বড়াপাকে আমি খুব মিস করি, কিন্তু 19কে মিস করি, এবারে তো কারো মিসও করি না। সো আগে থেকে অ্যালিয়েনেটেড ছিলাম, এবং যখন আমি বাইরে যাচ্ছি 45 দিন, তখন তো বুঝতামই যে আমি আমার রেগুলার লাইফ থেকে একটা বড় রকম ডিটাচমেন্ট থেকে যাচ্ছি। সো এই ডিটাচমেন্টটা এটা ব্যক্তির সাথে, কখনো সময়ের সাথে, কখনো স্থানের সাথে, সব কিছু মিলেই যে ডিটাচমেন্ট, এই ডিটাচমেন্টের যে অ্যাবসোলুট যে কন্ডিশন, সেই কন্ডিশনে গিয়ে আসলে আমি মানুষকে কিভাবে দেখি, রাজনীতিকে কিভাবে দেখি, সম্পর্ককে কিভাবে দেখি, ওইটা একটা ব্যাপার ছিল। সো এই ডিটাচমেন্টের পরে যে ডিপারচারটা, এই ডিপারচারটা বলতে পারো যে আমার মনে হয় যে
আমি আমার জীবনের একটা দীর্ঘ সময় একটা প্যাটার্নে লাইফ লিড করছি। আমার ধারণা আমি 40-এর পরে আমার লাইফ আমি কমপ্লিটলি নতুনভাবে চেঞ্জ করে ফেলবো। আমি হয়তো অন্য কোনো একটা লাইফ লিড করবো। ইভেন হইতে পারে আমি ইউরোপে চলে গেছি, ইউরোপে গিয়ে 4-5 বছর থাকছি, এটাও হতে পারে, আমি জানি না। মানে আমার প্রায় মনে হয় যে আমার বয়স 40 হয়ে গেলে আমি এখনকার যে লাইফ সেটা হচ্ছে কমপ্লিটলি একটা আলাদা লাইফ লিড করবো। এটা আমি অনেকদিন ধরে ফিল করি। তো বলতে পারো যে ডিপার্চারটা আসলে ওই ডিপার্চার, যে আমি আমার রেগুলার লাইফ থেকে কমপ্লিটলি একটা ডিপার্চার নিয়ে নিচ্ছি, ওইরকম একটা ব্যাপার হতে পারে। না, এটা হয় আসলে মানে 40 পরে নাকি মানুষের চিন্তা ভাবনা একটা বিরাট ধরনের, কিন্তু এটা পরবর্তী লাইফের একটা রিভিউ হয়। হ্যাঁ, এটা আমি ছোটবেলা থেকেই প্রত্যেক বছর আমি ফিল করতাম যে আমার কবে আমার 41 বছর বয়স হবে, কবে আমার 41 বছর বয়স হবে। যে কারণে বুয়েটে থাকতে আমি আমাদের একটা ক্লাসমেট, শুধুমাত্র তার রোল নং 41 হওয়ার কারণে আমি তার প্রতি দীর্ঘদিন অ্যাট্রাক্টেড ছিলাম। আমি ফিল করতাম যে এই হচ্ছে সে আমার 41 বছর, কিন্তু তার আমার ভালো লাগতো না। ব্যক্তি হিসেবে তার আমার ভালো লাগতো না, কিন্তু তার রোল নং 41, এই জন্য ফিল করতাম যে ওই ব্যাপারটা। ফলে আমার মনে হয় যে আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে 40-এর পরে। এই লাইফ এখন কোনো থাকবে না, ভিন্ন একটা লাইফ হবে। কীরকম হবে জানি না, বাট হবে। তো ওই ডিটাচমেন্টের ওই জায়গাটা আমার মনে হয়েছে যে ডিপার্চার বিষয়টা ওইখান থেকেই আসছে। আসলে আমি লাইফ থেকে ডিপার্ট করতেছি না, আসলে মানে আমি যখন দেখলাম যে আপনার পূর্ববর্তী লেখার থেকে এই বইয়ের লেখার প্যাটার্ন বা লেখার সব কিছু আলাদা, তখন মনে হয়েছে যে নামটা আসলে সার্থক হয়েছে। কিভাবে সার্থক? যে আসলে একটা ফ্রেজ থেকে আরেকটা ফ্রেজে যাওয়া আর ডিটাচ হওয়া, আর আপনার যেই যে এলিয়েনেটেড যেটা জনরণ্যে নিঃসঙ্গতা, এই প্রসঙ্গ মনে পড়লো। আপনি একটা নতুন শব্দ কয়নাস করছেন, সেটা হচ্ছে গর্ধবারণ্য। গর্ধবারণ্য, গর্ধবারণ্য অবশ্য কোথাও এখনো ব্যবহার করি নাই, ওটা তোমার সাথে গল্প প্রসঙ্গে বলতেছিলাম। আচ্ছা, তো শব্দটা সুন্দর। আমার কোনো বই লিখতে কিন্তু আসলে এত সময় লাগে নাই। আমি এই যে আমার নামহীন দামহীন বই, যেটা তুমি আমার প্রথম বই পড়ছিলা, ওইটাই শব্দ ছিল কত, সম্ভবত 2,20,000 শব্দ ছিল, অনেক মোটা বই ছিল। হ্যাঁ, তো 2,20,000 শব্দের বই আমি কিন্তু মাত্র 6 মাসে লিখছি। সিগনেচার স্মরণ কয়দিনে লিখছি? 22 দিনে লিখছি 259 পৃষ্ঠার বই। তো এই বই লিখতে আমার 1 বছর লেগে যাচ্ছে। কেন? প্রথমত আমার কোনো বইতে তো আগে এত রেফারেন্স বই থাকতো না। এই বই এবার তো প্রায় 100-র বেশি রেফারেন্স বই আমার পড়া লাগছে, এবং তার মধ্যে একটা বড় অংশের রেফারেন্স হওয়ার বইটা আছে। এত স্টাডি করে আমার মনে হচ্ছে জীবনের প্রথম আমি একটা বই লিখতেছি। আগের গুলো মনে হচ্ছে যেগুলো আমি বই লিখি নাই। এই 1 বছর ধরে এই এত স্টাডি করা, এই গুগল থেকে ওইমুক বইয়ের নাম খুঁজে ওই বই আবার রিভিউ পড়া, ওই বই থেকে অ্যাবস্ট্রাক্ট পড়া, বিশাল কর্মযোগ্য। মানে যে কি বিশাল কর্মযোগ্য, এটা তোমার আমি কেমনে বোঝাই শ্যামলী। মানে তুমি যেহেতু এখন আদর্শ সাথে কাজ করো, তুমি আমার বইয়ের পেছনে একটা গ্রন্থপঞ্জি দিও, দেখো কত বইয়ের নাম এখানে। আমি নিজেই হচ্ছে আপনার বই থেকে অনেকগুলো বইয়ের নাম লিস্ট করে ফেলছি ইভেন। হ্যাঁ, মানে এটা আমার নিজের জন্য কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার। আমার আগের কোনো বইতে এত রেফারেন্স ছিল না। আমি তো তখন তো রেফারেন্স আসলে আপনি ব্যবহার করতেন না, আপনার নিজস্ব হাইপোথিসিস ব্যবহার করতেন। কিন্তু এইখানে আসলে আপনার এই বইতে মানে আমার তো মনে হয় 80% পড়া হয়ে গেছে, 70 থেকে 80% আমি পড়ছি। এত করতে গিয়ে আমার প্রচুর দেরি হয়ে গেল এর কারণে। তো এই হ্যাঁ, দেরি হয়েছে, ঠিক আছে, বই ভালো হোক, সেটা হচ্ছে কথা। ভালো মানে ভালো মন্দ এগুলো তো আমাকে অ্যাট্রাক্ট করে না। মানে আমার কথা হচ্ছে যে ভালো বইটা আমি যে লিখছি, লেখার পরে যেন মানে মনে হয় যে এই বইটা না লিখলে আসলে কি এমন যায় আসতো। আমার অধিকাংশ বই কিন্তু এই প্রশ্নের ফেল করে যায়, যে আমি যখন চিন্তা এক্সপ্রেস নিয়ে চিন্তা করতে যাই যে আমার মনে হয় যে এই বইটা না লিখলে কী হইতো, মানে কিছুই হইতো না আসলে। এরকম করতে দেখি যে রং পেয়েছে সিগনেচার সরানো আর ক্ষেত্র বিশেষে মৌনতা ক্লাব বাড়াতে, বাদ বাকি কোনো বই মনে হয়েছে যে এগুলো না লিখলে আসলে এমন কিছু যায় আসতো না। মানে লিখছি ভালো হয়েছে, না লিখলেও কিছু হইতো না। তো এই জন্য আমি সবসময় চিন্তা করি যে আমি যে না লিখলে আদৌ কিছু ম্যাটার করতো কিনা, এই প্রশ্নটার জন্য সহি জবাব আমি প্রত্যেক ক্ষেত্রে দিতে পারি। এই বইটার ক্ষেত্রে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা আসলে কেমন? এই বইটা লিখতে গিয়ে আসলে আমি প্রচুর পেইনের মধ্যে দিয়ে গেছি, প্রচুর পেইন। মানে ধরো যে আমার গত 1 বছর ধরে তো আমি লেখার বাইরে অন্য কোনো কাজও করিনি, ফলে একটা বড় ফাইন্যান্সিয়াল পেইনের মধ্যে দিয়ে গেছি। তারপরে মনে করো যে স্টুপিড টাইপ লোকজন কন্টিনিউয়াসলি আমাকে পেইন দিয়ে গেছে, যে অমুক মেয়ের সাথে দেখছে, তমুক মেয়ের সাথে দেখছে। এটা খুবই বিরক্তিকর ব্যাপার। মানে একজন মানুষ যে সারা জীবনে কোনো প্রকার কোনো
কাজই করা নেই, আমার সাথে গল্প করা বাদে সে কি শুধু ছেলেদের সাথে গল্প করবে? আমার মাসে যদি আমি 50-60 জন মানুষের সাথে গল্প করি, সেখানে মেয়ে থাকে কতজন? বাংলাদেশে অর্ধেক জনগোষ্ঠী মেয়ে, আপনি মেয়েদের ইগনোর করে হচ্ছে। হ্যাঁ, তো আমার মানুষ বুঝতে হবে না? তো মানুষ একটা মেয়ের সাথে গল্প করলেই তার সাথে আমার এখন করতে হবে, মানে তার সাথে শুয়ে পড়তে হবে, কেমন কথা? বিরক্তিকর। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনার জায়গাটা, মানে ইন্টেলেকচুয়াল লেভেলটা আসলে নিজে তো ছোট। হ্যাঁ, মানে নিজে হোটেলে এবং রিসোর্ট ব্যবসাকে বিশাল প্রভাবিত করছে, কন্ট্রিবিউট করতেছে, সে এই ধরনের জিনিসপত্র নিয়ে একটা পেইন। ফলে এই বই লেখার এই জার্নিতে এইটা আমাকে সবচেয়ে বড় প্রবলেম ক্রিয়েট করছে। সো এটা একটা বড় সমস্যা। তো সবকিছু মিলেই মানে বইটা লেখার সময় আসলে আমার মেন্টাল হেলথের উপর বিশাল বিশাল প্রভাব পড়ছে নানা কিছু মিলেই। কিন্তু আমার মনে হয় যে আপনার যে বইগুলা, এর মধ্যে হচ্ছে রং পেথি, এটা হচ্ছে একটা খুব পিওর একটা ফিকশন। ইভেন আমি রং পেথিকে তো বলবো যে এই যে এবার আমাদের জুলাই এত বড় একটা আন্দোলন হয়ে গেল, তো এই আন্দোলনের স্টার্টিং জায়গাটা থেকে যদি কেউ ভেবে, মানে আমাদের দেশের লোকজন তো প্রচণ্ড ইমোশনাল জায়গাটা থেকে যদি কেউ হচ্ছে ক্রিটিসিজমের জায়গাটা থেকে রং পেথিতে যখন আন্দোলন চালু হয়, যে শুরু হয় যখন 5 একটা টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়ায় থাকে, তো ওই জায়গা থেকে যদি কেউ রিলেট করতে পারে, তাহলে কিন্তু এই বিষয়টা হচ্ছে বুঝতে পারবে যে। হ্যাঁ, আমার মনে হয় যে 1984 জর্জ অরওয়েলের এই বইটা নিয়ে যত কথা হয়, রং পেথি আসলে 1984 এর চাইতে আরো অনেক সমৃদ্ধ। মানে এটা আমি খুব অ্যারোগেন্টলি এবং বলতে পারি যে রং পেথি 1984 জর্জ অরওয়েলের যে বইটা সেটার সাথে সমৃদ্ধ। কিন্তু যেহেতু এটা বাংলা ভাষায় লেখা এবং রাইটার হিসেবে আমি এস্টাবলিশ না, ফলে আমার এই কথাকে লোকজন নার্সিসিস্টিক ডিসঅর্ডারে ভোগা একজন মানুষের আত্মরতি দেখতে পারে, বাট বিলিভের জায়গা থেকে আমি সবসময় না, আমার ফার্স্ট মনে হয়েছে বইটা পড়ছি আমি 2020 সালে, কিন্তু বইটা হচ্ছে আমি আবার গত মাসে আমি আবার পড়ছি। আমার কেন জানি মনে হচ্ছে যে আমাদের জুলাই অভ্যুত্থান নিয়ে যে আমাদের ক্রিটিসিজমের জায়গাগুলো যে ক্রিয়েট করবে, হয়তো এখনো আমরা সেই প্রভাবের মধ্যেই আছি বা সেই ইমোশনের মধ্যে দিয়ে আছি, কিন্তু পরবর্তীকালে হচ্ছে আমরা এই ব্যাপারটা ফিল করতে পারি। মানে ধরো যে আমাদের রেফারেন্স হিসেবে 1984, তারপর অ্যানিমেল ফার্ম, এইগুলো আসছে, কিন্তু বাংলাদেশেই যে এই আরো 4 বছর আগে এরকম একটা রং পেথি লেখা হয়েছে, এটা তো লোকজন কানেক্ট করে। আরেক একজন মানুষের নাম রিগু পাঞ্চন কিভাবে হয়, একটা মানুষের নাম কেন হবে? তো এই বইয়ের প্রধান সমালোচনা হচ্ছে মানুষের নাম কেন তাইঠুর হবে, মানুষের নাম কেন রিগু পাঞ্চন হবে? এটা তো সমস্যা, তাই না? আর সিগনেচার স্মরণের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সমাজে যে এথিক্সের যে একটা আলাপ আমাদের সমাজে পাওয়া হয়, তারপরে হচ্ছে যে বিভিন্ন বিষয়ে আমরা একটা প্রচুর বাইনারি, যদি আমাদের পক্ষে যায় তাহলে আমরা তো এটা ভালো, যেটা আমার পক্ষে যাবে, আর যেটা না পক্ষে যাবে, এই জায়গা থেকে যে আর্গুমেন্ট বেসিসে যে সিগনেচার স্মরণটা, আপনার এই দুইটা বই হচ্ছে ইয়াটা। কিন্তু আমার মনে হয় যে ডিটাচমেন্ট ও ডিপারচার এটা অনেক সমৃদ্ধ একটা বই, কারণ আগে আপনি আপনার হাইপোথিসিস ব্যবহার করতেন। না, মানে এই বইটা, মানে এই বই তো প্রায় 1.5 লাখ শব্দ, ফলে এই বইয়ের দাম তো অনেক বেশি হয়ে যাবে, কিন্তু এই বইতে কিন্তু জনপ্রিয়তা পাওয়ার মতো বেশ কিছু এলিমেন্ট আছে। যেমন এই বইতে প্রায় রেফারেন্সই আছে হচ্ছে 70-80-100টার মতো, ফলে লোকজন রেফারেন্স পছন্দ করে। এই বইতে কি আছে? এই বইতে সত্যজিৎ রায়ের গল্প আছে, এই বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, মোহাম্মদ আলী জিন্নার গল্প, তারপর সিমন্দা বেভিয়ারের গল্প, রাহুল সাগরিত্তানের গল্প, মানে বহু বিখ্যাত মানুষের গল্প আছে। এর বাইরে আবার এর সাথে আমার কিছু হাইপোথিসিস আছে। এই বই কিন্তু মানুষজন, মানে ধরো এই বই মানুষ, মানে কেজো সোসাইটিতে এই বইয়ের একটা উপযোগিতা থাকার কথা। আপনি এই বইটাকে কেজো বলতেছেন কেন? এখানে একটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার আগের বইগুলাতে হাইপোথিসিস থাকতো, আপনার নিজস্ব হাইপোথিসিস, কিন্তু নিজস্ব হাইপোথিসিস, কিন্তু আমি একজন পাঠক হিসেবে আমি আপনার হাইপোথিসিস কেন নিব? হ্যাঁ, কিন্তু রেফারেন্স দিয়ে যে হাইপোথিসিস গুলো আপনি আমাদের দেখেন, যেগুলো হচ্ছে মানে অলরেডি প্রমাণিত, তো এই হাইপোথিসিস কিন্তু একজন সাধারণ পাঠক হিসেবে আমি নিব। হ্যাঁ, মানে এখানে একটা বিষয়, এখানে একটা ব্যাপার খুব মজার হয়েছে যে আমি একটা, ধরো অমুক একটা স্কলারের একটা আর্টিকেলের রেফারেন্স দিয়ে বলতেছি, একটা বালার দিয়ে, তখন আমি কাউন্টার একটা বলতেছি, তো এটা একটা মজার জিনিস। না, এইটা ঠিক আছে, এইটা উনি বড় হয়ে গেছে, তার সাথে মত প্রকাশ করা যাবে না। আমি একটা কথা বলবো, আপনাকে প্রভাবিত মানে করা বিখ্যাত ব্যক্তিদের আপনি সম্ভবত 100 জনের একটা তালিকা করছিলেন, তো এখানের মধ্যে কয়জন আপনার এই বইতে সঙ্গ দিছে? মাইকেল, জ্যাক রুসো, জন মিল্টন, সত্যজিৎ রায়, নিটশে, ফ্রেডরিক নিটশের কথা অনেক আছে, দান্তে, তারপর চাণক্য,
আপনি বলছেন আপনার ক্যারেক্টারে হচ্ছে 3 জন মানুষের মিশ্রণ, সেটা কে কে? মাইকেল মধুসূদন, জ্যাক রুসো এবং চাণক্য। আচ্ছা আচ্ছা। মাইকেল মধুসূদনের মানে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করি। মাইকেল মধুসূদন হচ্ছে মানে মাইকেল মধুসূদন থেকে আমি কি পাইছি, অ্যারোগেন্স, প্রচন্ড রকম অ্যারোগেন্স এবং হচ্ছে যে ভাষা নিয়ে পাকনামি করার বিষয়টা এটা, এবং হচ্ছে যে ক্ষেত্র বিশেষে রামপট্ট এটা, এবং এই যে তার উদার খরচ করা, এবং সবচেয়ে বড় কথা চিঠি লেখা, সে কিন্তু প্রচুর চিঠি লিখতো। হ্যাঁ, জ্যাক রুসোর ক্ষেত্রে সম্ভবত এই যে তার সবসময় একটা মাদারলি ফিগার লাগতো। তার প্রেমিক যে ব্যারন দ্য ওয়ারেন্স, যে সে কিন্তু তার চাইতে 9 বা 12 বছরের বড় ছিল। তো আমার নায়িকারাও তো বেশিরভাগই বয়সে আমার সাথে বয়সে বড় হয়। ইভেন সপ্তমীও তো আমার সাথে 9 বছরের বড়, গায়ত্রীও বড়, সবাই মানে আমি যাদের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছি সবাই বড়, এই ঋক্তিটাও বয়সে বড়। সো এই বয়সে বড় মেয়েদের যে বিষয়টা এবং জ্যাক রুসোর মধ্যে যে একটা পাগলামি ছিল, ওইটা সম্ভবত আমি ওইখান থেকে অ্যাডাপ্ট করছি, কারণ এদের কথা তো আসলে সেই 7, 8, 8, 9 বছর বয়সে পড়ছি, ফলে ওটাই ছিল। আর চাণক্যর কথা পড়ছি আর একটু বড় হয়ে, মানে ধরো 20-22 বছর বয়সে। চাণক্য তার কথায় মৌর্য সম্রাট রাজ্য চালাইতো, কিন্তু চাণক্য নিজে থাকতো হচ্ছে শ্মশানে, এবং সে প্রচন্ড বদমেজাজি ধরনের ছিল এবং দেখতেও খুব কুৎসিত ছিল। তো আমি ফিল করি যে আমি সেই মানুষটা হইতে চাই যে ধরো যে তাকে নাপিত ঝাড়ি মারবে, বাসের কন্ডাক্টর হচ্ছে ধরে থাপ্পড় মারবে, অফিসের গেটে ঢোকার সময় দারোয়ান ঢুকতে দিবে না, কিন্তু কোনোভাবে যদি সেই অফিসের ভেতরে চলে যাই তাহলে অফিসের যে মালিক সে মনে করো আমার সামনে উঠে গিয়ে আমাকে চেয়ারে বসতে দেবে। সো ক্ষমতা জিনিসটা ওই রকম, ক্ষমতা তুমি বেশিরভাগ মানুষের কাছে দেখাবা না, জায়গা মতো 1-2 জায়গায় যদি দেখানোর সুযোগ পাও তাহলে সেখানে একদম সারপাস করবে, আর যদি দেখা যায় আবার ব্যাড লাক। ক্ষমতা যদি যেখানে সেখানে দেখায় সে আসলে অতটা ক্ষমতাবান না। মাস্টার মাইন্ড যারা এই যে মনে করা যে আমাদের জুলাই বিপ্লবের পরে তো মাস্টার মাইন্ড শব্দটা এত ক্লিশে হয়ে গেছে, মাস্টার মাইন্ডকে তুই যে বুঝতেই পারো মাস্টার মাইন্ড, সে আসলে কোনো মাস্টার মাইন্ড না। সো আমি হচ্ছে ওই ধরনের ক্যারেক্টার যে যাকে কেউ কখনো ট্রেসই করতে পারবো না যে সমস্ত ঘটনার পেছনে আসলে এই লোকটা ছিল। তো ওই জন্য মানে চাণক্য আমার ওই জায়গাটা আমাকে ফ্যাসিনেট করে। বেশ কয়েক বছর মাইকেল, মানে বেশ কয়েক মাস ধরে মাইকেল পড়ার পড়তে তোমার আমি বইমেলায় মাইকেল মধুসূদন বৃত্তি দিলাম, 14টা না 15টা বই দিলাম, পড়তেছি তো। কই সেগুলো? তোমার না রিপোর্ট দেওয়ার কথা ছিল? রিপোর্ট দেওয়ার সময় 1.5 বছর। ও আচ্ছা, হ্যাঁ। তো হচ্ছে ওখানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে মাইকেল যে বিদেশে যাওয়ার জন্য এত ডেসপারেট হয়ে গেছিল, সে হচ্ছে ফ্রান্সে বা ইংল্যান্ডে চলে যাবে, কারণ হচ্ছে বাংলাদেশে তার মূল্যায়ন হচ্ছে না। তো তারপরে সে তো গেল। তা আমার মাঝে মাঝে মনে হয়েছে যে সে যদি না যাইতো বা ওইখানেও যদি সে ওইভাবে প্রতিষ্ঠা পাওয়া যাইতো, আমার মনে হয় যে এই মাইকেলকে আমরা পাইতাম না, এটা আমার ধারণা। এই বিষয়ে আপনার বসবাসের জন্য বাংলাদেশ অত্যন্ত বাজে একটা জায়গা। মানে সমস্যাটা হয়েছে কি, আমাদের দেশের মানুষজন নিজেরা কিছু করবে না এবং আরেকজনকেও করতে দেবে না, এটা একটা বিরাট সমস্যা। পদে পদে ব্যারিকেড তৈরি করে রাখবে, এবং এইখানে মনে করো যে সারাক্ষণ তোমাকে বিচার করবে তোমার কতটা টাকা আছে অথবা তোমার কতটা ক্ষমতা আছে। এই অথচ আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে কিন্তু অত টাকা নাই, বেশিরভাগ মানুষ অতটা ক্ষমতাশালীও না। এবং তুই যে জিওপলিটিক্যালি দেখো, জিওপলিটিক্যাল বাংলাদেশের আসলে কোথায় অবস্থান করে, ফলে এইখানে অবস্থান করলে তোমার বেশিরভাগ দৃষ্টিভঙ্গিগুলো তৈরি হবে হচ্ছে সমস্যা, মানে কনফ্লিক্ট। তোমার এনার্জির বড় অংশ যদি কনফ্লিক্ট ম্যানেজ করে যায়, তুমি গ্রো করবা কখন? ফলে আমার মনে হয় যে যদি কেউ এক্সেল করতে চায়, এক্সেল করার জন্য আসলে তার কিছুদিন ইউরোপ, আমেরিকা এইসব জায়গায় ঘুরে আসা উচিত। তারপরে সে বসবাস স্থায়ীভাবে কোথায় করবে, প্রথমত আসলে যারা থিঙ্কার হইতে চায় তাদের আসলে স্থায়ীভাবে কোথাও বসবাস করা উচিত না, তাদের বহিমিয়ান এবং যাযাবর স্টাইলে লাইফ লিড করা উচিত। কিন্তু সো স্থায়ীভাবে বসবাস করা এটাই আমি ফিল করি না। আমার মনে হয় যে এক এক জায়গায় 2 বছর, কোনো জায়গায় 3 বছর, কোনো জায়গায় 5 বছর এইভাবে থাকা ভালো। তো এখন যেটা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই ভিসা এবং নাগরিকত্ব জিনিসগুলো এমন কঠিন হয়ে গেছে। আগেকার দিনে কিন্তু এইভাবে হইতো না, একটা মানুষ চাইলে যে কোনো দেশে যখন চলে যেতে পারতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষতি এটাই করছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে মানুষের অ্যাক্সেসটা, স্বাধীন অ্যাক্সেসটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সো এটা একটা প্রবলেম। আর বাংলাদেশের আর একটা বড় সমস্যাটা হচ্ছে যে তুমি এখানে খুব বেশি পাবা না, মানে এত বেশি হোমোজেনাস চারদিকে,
তুমি মানে চিন্তার ডেভেলপমেন্টের জন্য তোমার হেটারোজেনাস লাগে, নানা ধরনের উপকরণ লাগবে। আমাদের সেই উপকরণগুলো খুব কম। এই জন্য বাংলাদেশের হচ্ছে কি আছে, খালি কবিতায় আছে ধনধান্যে পুষ্পে ভরা, এইগুলাই। তো আলটিমেটলি বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক ডেভেলপমেন্টের জন্য খুব বাজে একটা জায়গা। এবং আর একটা কথা আমি সবসময় ফিল করি যে কেউ যদি আসলে ই করতে চায়, মানে তার যে জায়গা সেই জায়গায় যদি সে আসলেই একটা এক্সিলেন্ট কিছু করতে চায়, সবার আগে তাকে আত্মীয় স্বজন এবং পরিবার উৎখাত করতে হবে। উৎখাত করা মানে এমন না যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কিন্তু এই মেসেজটা কনভে করতে হবে যে আইদার ইউ আর উইথ মি অর ইউ আর এগেনস্ট মি। যদি তুমি আমার এগেনস্টে থাকো তাহলে তুমি বিদায়, আমার পক্ষে থাকো, আমার সমর্থনের প্রয়োজনে, কিন্তু আমার বিরক্ত করো না। এই মেসেজটা কনভে না করা পর্যন্ত, এইটাকে আমি উৎখাত বলতেছি। তাহলে এই আত্মীয় স্বজন এবং ফ্যামিলি মেম্বাররা এরা আসলে অধিকাংশ ক্ষেত্রে কোনো কাজে লাগে না। যেমন 19-23 যখন জন্ম হইলো, ওরা তো এনআইসিউতে ছিল। সো এনআইসিউতে থাকার সময় ওদের প্রচুর টাকা লাগছিল। সো আমি ফেসবুকে একটা পোস্ট লিখছিলাম যে সহায়তা নয় ঋণ চাই। 7 দিনে মানুষ 14 লাখ টাকা দিছিল। ওখানে কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, সবাই এই আমার শুভাকাঙ্ক্ষী টাইপের লোকজনই ছিল। বাংলাদেশে বিরল সৌভাগ্যবানদের আপনি একজন। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে এই সমস্ত মানুষকে শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, যাদের আমি চিনি না জানি না, কিন্তু তারা আমাকে দূর থেকে অ্যাপ্রিসিয়েট করে, অ্যাডমায়ার করে, আমাকে যখন যে এলাকায় যাই সেখানে কারোর সাথে গল্প করতে পারি, এদেরকে আমি আত্মীয় হিসেবে মনে করি। কিন্তু আমার বাপের ভাই, আমার মায়ের চাচা, আমার মায়ের বোন এবং সেই সূত্রে আত্মীয় বা আমার বৈবাহিক, এরা আসলে এদেরকে আমি আত্মীয় হিসেবে স্বীকার করি এবং এদেরকে আমি অলওয়েজ ব্যাশিং এর উপরে রাখি। আমার সাথে আমার কোনো প্রকার কোনো আত্মীয় যোগাযোগ নাই, কিন্তু আমার আত্মীয় সংখ্যা যদি বলো অনেক, তো তাই না? তোমার এই যে আমি মেয়ে হিসেবে দত্তক নিয়েছি, এটা তো ফান করে বলতে না, সত্যি সত্যি তো তোমার বিয়ে দিব না জুলাই 7 তারিখে, তোমার জন্য পাত্র খুঁজতেছি, তো একটা দায়িত্ববোধের ব্যাপার আছে। তো এরকম আর কি বিষয়টা। না, এটা আমি আসলে এই বিষয়টা ফিল করছি ইউনিভার্সিটিতে যায়, যে আসলে আত্মীয় হওয়ার জন্য ব্লাড কানেকশন এতটা জরুরি না। কারণ আমি গোপালগঞ্জ এমন একটা জায়গায় গেছি যেখানে আসলে আমার আত্মীয় স্বজন দূরের কি বাদ, আত্মীয় স্বজন তাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি আসলে দেখছি আমি এমন কিছু লোকজন খুঁজে পাইছিলাম যে কারণে প্রচুর অসুস্থ হইতাম, কিন্তু সার্ভাইভ করে বেঁচে ফিরছি। এই 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 জায়গা থেকে আমি যে ব্লাড কানেকশনটাই হচ্ছে সব কথা না, এর বাইরেও মানুষের বিচিত্র কানেক্টিভিটি থাকে। তো এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কলকাতার স্টেডিয়ামে 74.5, তো এটা সম্ভবত বইতে অনেক বিস্তারিত আছে। তো স্টেডিয়ামগুলোকে আপনি ভারতের বিখ্যাত 4টা স্টেডিয়ামকে আপনি 4 জন মানুষ হিসেবে কল্পনা করছেন। তো এটা বইতে ডিটেইলে আছে, এবারে সংক্ষিপ্ত একটা ইন্ট্রো। আমি পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের জায়গা স্টেডিয়াম, সবুজ ঘাসযুক্ত স্টেডিয়াম। সেটা ফাঁকা স্টেডিয়াম হতে পারে অথবা দর্শকযুক্ত স্টেডিয়াম হতে পারে। স্টেডিয়ামে যেটা হয়, স্টেডিয়াম কিন্তু একটা অদ্ভুত জায়গা। আমি স্টেডিয়ামে যাই কিন্তু আসলে খেলা দেখতে না, খেলা টিভিতে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু স্টেডিয়ামে যেটা হয়, স্টেডিয়ামে প্রচুর মানুষের উচ্ছ্বাস দেখা যায়, একসাথে মানুষ হাসতেছে, একসাথে মানুষ গালিগালাজ করতেছে। এই জিনিসটা কেউ কাউকে চিনে না, অথচ একটা 4 মালে একজনের সাথে এরকম থামস আপ করতেছে, হাই ফাইভ করতেছে, আবার মনে করো যে গালিগালাজ করতেছে একসাথে মিলে। আবার রাতের বেলা যখন ওই মোবাইলের এটা ধরে। এবং স্টেডিয়ামে আরেকটা খুব চমৎকার বিষয় আছে, এটা কেউ খেয়াল করছে কিনা আমি জানি না। তুমি দেখবা স্টেডিয়ামে এই যে গ্যালারি, কিছু যে গ্যালারি আছে ভিআইপি গ্যালারি, কিছু গ্যালারিতে আছে ছাদ এরকম, কিছু গ্যালারি একেবারেই ফাঁকা। অর্থাৎ তুমি একই খেলা দেখতেছো স্টেডিয়ামের বিভিন্ন জায়গা থেকে, যখন দেখতেছো তখন সেখানে তোমার ক্লাসের একটা ব্যাপার আছে। মনে করো যে যখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে তুমি ভিজবা, কর্তৃপক্ষের কোনো দায় নাই, কারণ তুমি কম টাকার টিকিট কিনছো। এবং কি হয়েছে, তোমার ভিউটা হচ্ছে এইখান থেকে তুমি খেলা দেখবে, তখন তুমি একটা পিসটা ছাড়া কিছু বুঝবা না। কিন্তু তুমি যখন এইখানে দেখবে, সেখানে এসি টেসি অনেক কিছু আছে, সরাসরি সব কিছু দেখতেছো, ওর ভিতরে টিভিও আছে। ফলে এই একটা স্টেডিয়ামে যখন একটা সার্কেলের মধ্যে তুমি ঢুকো, ওই স্টেডিয়ামে ঢুকলেই তুমি পুরো একটা সোসাইটি বুঝে ফেলতে পারো। তো আমার কাছে এই জন্য স্টেডিয়াম জিনিসটা আমার খুব ভালো লাগে। স্টেডিয়ামে গেলে আমি নানা কিসিমের মানুষ দেখি, এবং এক এক সময় এক এক গ্যালারিতে ঢুকলে পারসেপশনই চেঞ্জ হয়ে যায়। তো স্টেডিয়ামের বিষয়টা ওইটাই, যে স্টেডিয়ামে আমি ধর্মশালা স্টেডিয়ামে গেছিলাম। ধর্মশালা স্টেডিয়াম, এটা ধর্মশালা থেকে কখনো কোনো ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার নাই ইন্ডিয়াতে, এবং ওই মাঠের আউটফিল্ড অত্যন্ত বাজে। এটা নিয়ে জশ বাটলার বিশ্বকাপে সমালোচনাও করছে যে এখানে খেলে তো ক্যারিয়ার শেষ হয়ে যায় প্লেয়ারের, তাও দেয়া হয়েছে, কারণ পর্যটনের একটা ব্যাপার আছে, এবং তাকে ব্র্যান্ডিং করা হইতেছে হচ্ছে বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম হিসেবে। তো তখন আমার ধর্মশালায় গিয়ে রাইমা সেনকে মনে পড়লো, যে রাইমা সেনকে ব্র্যান্ডিং করা হয় যে অপরূপ সুন্দর একটা নারী, কিন্তু সিনেমায় রাইমা সেনের ভূমিকা কি, মানে রাইমা সেন তো এমন কোনো আহামরি কোনো নায়িকা না।
ফলে ধর্মশালা এত সুন্দর স্টেডিয়াম, কিন্তু মাঠ হিসেবে মূল কাজ তো মাঠ হিসেবে তো অত্যন্ত বাজে। এরপরে যখন পুনে স্টেডিয়ামে গেলাম, পুনে স্টেডিয়ামটা তো মনে করো যে ওইটা শহর থেকে অনেক বাইরে। সো ওইখানে গিয়ে আমার যখন নায়িকা টাবুর কথা মনে পড়লো, আমি তখন ফিল করলাম টাবু তো এই 52-53 বছর বয়সে এখনও সে যে পরিমাণ দাপুটে অভিনয় করতেছে, তো সমসাময়িক নায়িকারা তো এখন আর নাই। আবার সে কমার্শিয়াল ফিল্ম করছে, আর্ট ফিল্মও করে। সো পুনে মাঠটা যেটা হয়েছে, পুনে মাঠটা খুবই চমৎকার একটা মাঠ, এবং ওই মাঠে যে গ্যালারির যে কথাটা বললাম, গ্যালারির সে বৈষম্যটা নাই। এবং ওইখানে মনে করো যে ওই আমার পুরো গ্যালারিতে আমি ছিলাম একমাত্র বাংলাদেশি, ওই গ্যালারিতে আর কোনো বাংলাদেশি ছিল না। ফলে ইন্ডিয়ানরা এসে আমার সাথে ছবি তুলতে। এবং যেটা হয়েছে যে কি বলে এই মুম্বাই স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, যেটা ওয়াংখেড়ে স্টেডিয়াম আমি ছিলাম একদম সবচেয়ে উপরের সবচেয়ে উপরের যে গ্যালারি, ওইখান থেকে পুরো ম্যাচটা দেখা যায়। সো ওইখানে গিয়ে একটা আলাদা ব্যাপার আছে। আর ইডেন গার্ডেনে যাওয়ার উদ্দেশ্য থেকেই তো আমার ইন্ডিয়ান এটা শুরু হয়েছে। সো এই ইডেন গার্ডেনে গিয়ে যেটা হয়েছে, তখন আমি দেখছিলাম যে একে মনে হচ্ছে ইডেনকে মনে হচ্ছে মার্কেট হারানো মাধুরী দীক্ষিত। তো মাধুরী দীক্ষিতকে নিয়ে স্টাডি করতে গিয়ে তখন মকবুল ফিদা হোসেনকে আবার নতুন করে যে পড়লাম, এটা তো একটা বিরাট ব্যাপার। আর 74.5 এটা উত্তম কুমার সুচিত্রার একটা খুব জনপ্রিয় সিনেমা, কিন্তু 74.5 আসলে আমি ওই সেন্সে ব্যবহার করি নাই। আমি 74.5 মানে হচ্ছে একটা গোপন চিঠিকে 74.5 বলা হয়। ওইটা মানে সম্ভবত যে ভালোবাসার কোড হিসেবে ওইভাবে নামকরণটা করা হয়েছিল। তো আমি ওই স্টেডিয়াম দিয়েই তখন এই বিভিন্ন ব্যক্তির রাজনীতি, বিভিন্ন ব্যক্তির ওই জিনিসগুলো মনে হচ্ছে স্টেডিয়ামে খেলা না দেখা তো বিশাল। আমি এখনো স্টেডিয়ামে খেলা দেখি। তোমার উচিত স্টেডিয়ামে দু একটা ম্যাচ দেখতে যাও, তাহলে তুমি অন্য মানুষকে অন্য পার্সপেক্টিভে দেখতে পারবা। যাবো তাহলে একবার। বাংলাদেশ যে খেলা খেলে এই জন্যই তো যাইতে ইচ্ছে করে। দেখতে যাও, তোমার তো দরকার স্টেডিয়াম দেখা, খেলা দেখা কি হবে, এই জন্যই যাইতে ইচ্ছা করে না। তারপরে আপনার তো মোটামুটি সব ক্যারেক্টারটাই আসছে এখানে। এই যে আমরা গৌতম বুদ্ধের যে মানে জীবনী রিলেটেড জাপানি রাইটার, জাপানি না জার্মানি রাইটার হারমান হেসের কথা ওই বইটা আসছে। হ্যাঁ, সিদ্ধার্থ। হ্যাঁ, তো এইখানে আপনার সিদ্ধার্থকে নিয়ে যে আপনার কিছু পর্যবেক্ষণ, এটা বইতে আসছে না হারমান হেস আসছে না গৌতম বুদ্ধ আসছে? হারমান হেসের প্রসঙ্গ আসছে, গৌতম বুদ্ধের প্রসঙ্গ আসছে, এবং সিদ্ধার্থের প্রসঙ্গ আসছে। কারণ হচ্ছে সিদ্ধার্থের যে কাহিনীটা, এই কাহিনীটার সাথে আমি আমার এবং সপ্তমীর যে কাহিনীটা, এটার অদ্ভুত একটা সাদৃশ্য আছে, খুবই চমৎকার। হ্যাঁ, কমলা। হ্যাঁ, সিদ্ধার্থের ইয়েতে। তো আমার মনে হয়েছে যে সিদ্ধার্থের লাইফে কমলার ক্যারেক্টারটা যেভাবে রোল প্লে করছে, আমার যে লাইফটা, তুমি তো আমার কি একটা সুন্দর শব্দ হলো, সিদ্ধার্থ রোমিও। আমার লাইফে কমলার ওই রোলটা আসলে সপ্তমী প্লে করছিল, ফলে ওই জিনিসগুলো তো এখানে আসছেই। এবং সপ্তমীর সাথে তো আমার ইডেন গার্ডেনে দেখাও হয়েছিল, সে তো ইডেনে গিয়ে আমাকে ফোন করছিল, যদিও মাত্র 5 মিনিটের জন্য। এরপরে আসে আমার ফোনও ধরে নাই। স্টিল আমার মনে হয়েছে যে আমার লাইফে সপ্তমীর ওই এন্ট্রিটুকুটা একটা ভ্যালু আছে। আপনার সাথে যদি কেউ মানে ব্যক্তিগতভাবে মিশেন, সোশ্যাল মিডিয়ায় আপনি যেরকম সেটা একটা আলাদা বিষয়, কিন্তু ব্যক্তিগতভাবে যদি মিশে তাহলে আপনার সম্পর্কে আমার ধারণা নেগেটিভ ধারণা থাকবে না। সেটা আপনার জন্য কোনো সমস্যা না, সেটা আমি জানি, কিন্তু আপনাকে সিদ্ধার্থ রুমেই বলবে, বলুক, না বললে না, কি আসে যায় বলো। মানে তোমারও তো তোমার কলিগ বলছে না যে আমি খুব লুচ্চা প্রকৃতি, বলছে তো, তাতে কি আসে যায়? না, আমি তাতে কিছু মনে করি না, কোনো ব্যাপার না। মানে আলটিমেটলি তুমি সকল প্রকার অনুশাসন মেনে চললেও মারা যাবা, কোনো প্রকার অনুশাসন মেনে না চললেও মারা যাবা। সো মারা যাওয়ার আগে যে সময়টা, এই সময়টাতে তুমি কি কর্ম করছো সেটাই ম্যাটার করে, তাই না? লিও টলস্টয়কে আমরা এখনো মনে রাখছি, কিন্তু সে যে একটা 13 বছর বা 14 বছর একটা মেয়েকে রেপ করছিল, সেই কাহিনী কিন্তু আমরা মনে রাখি না, বা সেটা কিন্তু কখনো আসে না। সো শেষ পর্যন্ত কর্মই ম্যাটার করে। যদি আমি কোনো সুকর্ম করে থাকি, সেই সুকর্মটাই ম্যাটার করবে। বাদ বাকি যাই মানবীয় বিচ্যুতি, মানবীয় স্খলন, এগুলো থাকবে। মানুষের এই ইমপারফেকশনগুলো আসে বলেই মানুষের ফাইট ব্যাকের গল্পগুলো সবসময় সুন্দর হয়। সো ডাউনফল, ইমপারফেকশন, এগুলোই লাইফের বিউটি। যারা মানুষকে শুধুমাত্র ভালো এবং মন্দের স্কেলে বিচার করে, আলটিমেটলি তারা কখনো মানুষ খুঁজে না, তারা সম্ভবত দেবদূত টাইপ কিছু একটা খুঁজে। ফলে কি হয়, তারা খুব সহজেই মানুষের প্রতি মুগ্ধ হয়, আবার খুব সহজেই মানুষের প্রতি মুখ ফিরেও নেয়। ফলে মাথায় তুলতে সময় লাগে না, মাথা থেকে আসার মাত্র সময় লাগে না। ফলে কিন্তু আমি
কাউকে মাথায়ও তুলি না, কাউকে কখনো আসারও মারি না। আমি অলওয়েজ তার সাথে সহযাত্রী হয়ে থাকার চেষ্টা করি। না যেমন নজরুল যদি এত বিখ্যাত না হইতো, মানে না হইতো, বা নজরুল যদি এত প্রেমে না পড়তো, এত সুন্দর প্রেমের গান বা কবিতা সম্ভবত বাংলা সাহিত্যে যুক্ত হতো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, নজরুল যদি এত বিখ্যাত না হতো, নজরুল কিন্তু সাধারণ অর্থে নজরুল হচ্ছে একটা লম্পট প্রকৃতির লোক। আমার কাছে মনে হচ্ছে না, মানে আপনি সাধারণ দেখেন, সে একজনকে গান শিখাইতে গেছে, সে তার প্রেমে পড়ে বসে আছে, পাড়াতো ভাইদের কাছে হচ্ছে কেলানিও খেয়ে আসছে। তো তারপরে যেটা হচ্ছে যে এই ফজলাতুন্নেসা, তখন কিন্তু সে বিবাহিত, 2 সন্তানের জনক। তো এইটা আসলে আমি যেটাকে দেখি সেটা হচ্ছে যে একজন রাইটার আসলে ক্যারেক্টার দরকার। ক্যারেক্টার ছাড়া প্রতিনিয়ত যদি তার কাছে ক্যারেক্টার না থাকে, তা আমার মনে হয় যে সে লিখতে পারবে না। যেমন রবীন্দ্রনাথ ওকাম্প, ভিক্টোরিয়া ওকাম্প, আর্জেন্টিনার, তার যে ভিক্টোরিয়া ওকাম্পোর গল্প তো এই বইতে আছে, একটা বড় জায়গা জুড়ে আছে, অবশ্যই থাকা উচিত। কারণ আপনি চিঠি লেখেন, প্লাস হচ্ছে যে ভিক্টোরিয়া ওকাম্প থাকবে না, এটা ব্যাপারটা। হ্যাঁ, এই জন্য রিক্সিটাকে মিস করি অনেক। না, ভিক্টোরিয়া ওকাম্প অবশ্যই আমার মনে হয় যে আসবে বা আসা উচিত। তো এই ক্যারেক্টারের জায়গাটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আসলে অনেক বেশি স্থূল, বা ঠিক আছে, সোসাইটির জন্য এগুলো দরকার আছে, কোনো সমস্যা নেই, কিন্তু মানে আমার সাথে সরাসরি কনফ্লিক্টে না বাধা হয়েছে। আমার আলাদা আমার 100 টাকা গাড়ি দিল, আমার কাছে যায় আসে না, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরাসরি যেটা আমার লাইফে ইমপ্যাক্ট করে তাদের ক্ষেত্রে প্রবলেম। আচ্ছা, নীলনদের এপিটাফে আসি আমরা। ওইটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওইটার নাম এখন টিউলিপ কস্তুরী হয়ে গেছে। নীলনদের এপিটাফ বেশি সুন্দর ছিল, কিন্তু শেষ পর্যন্ত সমাদেশ ইয়া থেকে সরে আসছেন। হ্যাঁ, ওই অংশটুকু বাদ দিয়ে দিছি, মানে অতি রোমান্টিসিজম হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ফলে নীলনদটা বাদ দিয়ে দিছি, ওইটা এখন টিউলিপ কস্তুরী হয়ে গেছে। বলো, টিউলিপ কস্তুরীর ইয়া কি? কস্তুরী মানে তো জানো, ওই যে একটা খাবার না, কস্তুরী মানে একটা ওই মৃগনাভি বলে, ওইটা তো খায়। হ্যাঁ, ওইটা ঘ্রাণ আর কি। তো আমি বলতেছিলাম যে টিউলিপের ঘ্রাণ এটা সেটা, কিন্তু আসলে টিউলিপের কোনো ঘ্রাণ হয় না। তো এইটা আর কি, এই প্যারাডক্সিক্যাল জিনিসটার এদি বলতেছিলাম, সেখান থেকে আসছে জিনিসটা। তো এটা একদম লাস্ট অংশ। তাহলে তো মনে হয় যে লেখাটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কনসেপ্ট চেঞ্জ। হ্যাঁ, এইখানে তো বইয়ের শেষ হয়েছে হচ্ছে ওই মেলানা সিনেমা লাস্ট ডায়লগ দিয়ে, যে আই প্যাডেলড ফর লঙ্গিং, মানে আমি অনেক মানুষকে মনে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু কারোর কথাই আমার মনে নাই, তার কথাই মনে আছে যে কখন প্রতিশ্রুতি চাই নাই। আচ্ছা, এই কস্তুরী মৃগনাভি মনে হয়ে হচ্ছে সম্রাট হুমায়ুনের একটা কথা, সে যখন রাজ্য হারা হয়ে মানে চলে যাবে আর কি, তার ভাইদের ষড়যন্ত্রে সে যখন রাজ্য হারা হয়ে গেল, তো ওই মুহূর্তে সে তার যে সৎ মাতা তার বিদায় নিতে গেছে। আপনি তো মনে ঘটনাটা জানেন। তারপরে তার যে আকবরের মাকে সে বিয়ে করে। তো এই ভদ্রমহিলা সে ওইখানে একটা প্রসঙ্গে মানে মৃগনাভির কথা আসছিল। আমি এই শব্দটা শুনলেই আমি কেন জানি ওরকমটা দেখতে পাই, যে একটা চাঁদের আলোই হচ্ছে সম্রাট হুমায়ুন তার রাজ্য হারা হয়ে তার ওয়াইফকে নিয়ে হেঁটে যাইতে। হুমায়ুন আহমেদের বর্ণনা লাগতেছে, হুমায়ুন আহমেদের বই পড়ে তো জানছি। তো ওই সময় ওই জিনিসটা দেখেন, একটা মানুষের কোইন্সিডেন্টের ব্যাপারটা দেখেন, সে যদি বিদায় নিতে না যাইতো তাহলে ওই মেয়েটার সাথে তার বিয়ে হতো না। হ্যাঁ, এই জন্য এই বইয়ের প্রথম চ্যাপ্টারটাই কোইন্সিডেন্স নেই, কারণ এত কোইন্সিডেন্সের মধ্য দিয়ে পুরো আমার জার্নিটা গেছে। আমার মনে হচ্ছে কোইন্সিডেন্সকে জাস্ট ডিসক্রাইব না করে কোইন্সিডেন্সকে ব্যাখ্যারও অনেক জায়গা আছে। তো ব্যাখ্যা করার দিকে আমি যোগাযোগ দিচ্ছি, যে কোইন্সিডেন্স আসলে কেন ঘটে, কোইন্সিডেন্সের সাথে ভাগ্যের যোগসূত্রটা আসলেই আছে কিনা, নিয়তি জিনিসটা কিরকম, এগুলোকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। নিয়তি না, আমি আসলে আপনার সাথে যখন প্রথম কোইন্সিডেন্স শুনতাম তখন ভাবতাম যে আপনি আসলে অনেক রিলেট করতে চান, এই কারণে হয়তো বা রিলেট হয়। কিন্তু পরবর্তীতে আমি যখন এটা নিয়ে আসলে অনেক ভাবছি, তখন দেখছি যে না, মানুষের লাইফে আসলে না, রাকিব অবশ্যই এগুলো বিশ্বাস করে না, রাকিবের ধারণা এগুলো আমি জোর করে মিলাই। না, এটা এক একজনের বিশ্বাস এক এক রকম, এখন কারোর সাথে তো কারো মিলবে না, এটাই খুবই স্বাভাবিক। তো আমার এই বইটার, আচ্ছা, এই বইটাতে একটা চিঠি আছে অনেক সুন্দর, চন্দ্রার উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ। তো আমি ভাবছি এই চিঠিটা নিয়ে হচ্ছে একদিন পোস্ট করবো। আমি জানি না, বই বেরো তারপর করো, এখনই করে লাভটা কি? তোমার মরণ হয় না কেন চন্দ্রা? আমার মনে হয় যে বাংলা সাহিত্যে অন্যতম রোমান্টিক ডায়লগ এটা, আপনি যাই বলেন। এই ধরনের ডায়লগ হচ্ছে, মানে আমি ছোটবেলায় খুব শরৎচন্দ্র পড়তাম। তোমার মরণ হয় না কেন চন্দ্রা? না, মানে এই টোনটা, আমি শরৎচন্দ্রের বিরাট ভক্ত ছিলাম।
তো তখন দেখতাম যে ওখানকার রোমান্টিকতাটা অন্যরকম। এই তো আপনি দেখবেন যে শরৎচন্দ্রের যে ইয়াটা রোমান্টিক এই প্রেমগুলো অনেকটাই হচ্ছে প্লেটোনিক লাভ টাইপের। তো এই ভালোবাসা বলতে ওই শরৎচন্দ্র টাইপের যে একটা চিন্তা ভাবনা, ওইটা মনে হয় আমার মাথায় এখনো হচ্ছে যে কাজ করে। না, আমার অবশ্য এগুলো কাজ করে না। না, এটা হচ্ছে হ্যাঁ, মানে যেটা হয়েছে যে আমি লখনৌতে যেদিন দিওয়ালি হইলো, মানে দিওয়ালি তো কবে হলো, 11 বোধ হয়, ওই দিন আমার ট্রেন 12:15 রাতে, আমি 8টার মধ্যে লখনৌ স্টেশনে চলে গেলাম। তো 4 ঘন্টা স্টেশনে বসেছিলাম, মানে ধরো যে আকাশ বাতাসের সময় নয়, শুধু আতশবাজি হেভি একটা ইয়েতে। ভারতে দিওয়ালি তো অনেক বড় একটা উৎসব। তো মানে তুমি 4 ভাগ স্টেশনে বসে বসে করতেছি। প্রথমে সোহেল ভাইকে একটা চিঠি লিখলাম, এরপর চন্দ্রের একটা চিঠি লিখলাম, চন্দ্রের একটা চিঠি লিখছি, প্রায় 5 পৃষ্ঠা চিঠি লিখছি। তো চিঠি দেখার পর মনে হলো যে এই চিঠি যদি আমি পাঠিয়ে দেই, এইটা নিয়ে দেখা যায় চন্দ্রার ফ্যামিলির লোকজন বিরাট একটা ক্যাচাল বাঁধায় ফেলতে পারে, সুতরাং এই চিঠি পাঠানোর কোনো প্রয়োজন নাই। এই চিঠি পরে আমি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ওয়াশরুম খুঁজতে গেলাম, ওয়াশরুমের ওখানে গিয়ে একটা ডাস্টবিন পেলাম, ওখানে ফেলে দিচ্ছি। তো তখন আমার মনে হয়েছে যে চিঠি যেহেতু ফেলেই দিচ্ছি, কিন্তু এই চিঠি তো কষ্ট করে লিখছি, সুতরাং এই চিঠি তো আমি বইতে দিয়ে দিতে পারি। সেই কারণে ওখানে চিঠিটা দেওয়া হয়েছে, আর এর বিশেষ কোনো নাই। তবে হ্যাঁ, ওই চিঠিটা ওই মোরালিটি ম্যাকবেথ যে চ্যাপ্টার, মোরালিটি ম্যাকবেথ চ্যাপ্টারে এটা ইনক্লুড করা, এটা সামগ্রিকভাবেই হয়েছে। কারণ ইয়েতে ওই বার্ট্রান্ড রাসেল তো জীবনে 4টা বিয়ে করছে। তো বার্ট্রান্ড রাসেলের 3 নম্বর পেট্রিশিয়া যেটা, পেট্রিশিয়া কিন্তু তার প্রায় 10 বছর তার রাইটিং অ্যাসিস্ট্যান্ট ছিল, এবং পরে তারা বিয়েও করছে, আর 8 বছর বা 9 বছর পরে তাদের ডিভোর্স হয়ে গেছে, বাট তাদের যোগাযোগ ছিল। সো তখন আমার মনে হয়েছে যে চন্দ্রারে যে চিঠি লিখতেছি, এটা কি আসলে আমার মোরালিটির সাথে যাচ্ছে না কি যাচ্ছে না, এটা নিয়ে আমার কনফ্লিক্ট ছিল। পরে মনে হয় যে আমার চিঠি লিখলে কি সমস্যা, তো ওই জন্য মানে তখন লিখতেছিলাম যে তোমার মরণ না কেন। সম্পর্কের যে বিভিন্ন বিষয়, যেমন সিমন সার্ট, এরাও তো বিয়ে করেনি, 51 বছর সংসার করছে। না ঠিক আছে, আমাদের সোসাইটি আবার দেখা যায় আমি বিয়ে বিরোধী কথাবার্তা বলতেছি, আমি বিষয়টা তা না, মানে আমি বলতেছি যে যে যেটা প্রেফার করে না, সেটাই না, আমি সেটা করি না। রাইটারের লাইফ হচ্ছে বহিমান যা পড়া লাইফ, সে তার মতো লাইফ লিড করবে, এটা না একটা বইয়ের পরে হচ্ছে ওই বই আসলে রাইটারের লাইফে এতটা ইয়ে থাকে না। বই পরবর্তী বই নিয়ে তার ভাবনা বা পরবর্তী বইতে সে কি লিখবে, এই দিকটাতেই হচ্ছে মূলত চলে। আর আমি তো বললাম যে আমার বইতে আমি ন্যারেটর, আমি বইতে কিন্তু আমি বায়োগ্রাফি লিখি না। এই যেটা হয় যে এইটা ক্ল্যারিফাই করেন যে আমি বইয়ের ক্যারেক্টার না, আমি ন্যারেটর। কারণ আমি ন্যারেটর, এই জায়গাটায় উত্তম পুরুষে লেখার কারণে এইটা একটা বিরাট প্রবলেম। আমি কিন্তু যা লিখি সব কিন্তু সত্য ঘটনা লিখি না, অ্যানালাইসিসগুলো সত্য লিখি, ফ্যাক্টগুলো সত্য লিখি, কিন্তু এই যে ক্যারেক্টারগুলো, যেমন একটা জায়গায় আসছে যে আমি রাত 12টার সময় গাঙ্গুয়ার ইয়েতে গেছি, কিন্তু আমি কি আসলে রাত 12টার সময় গাঙ্গুয়ার বাসায় গেছিলাম, জানি তো। কিন্তু বর্ণনাটা এরকম যে আমি নিজেও মনে হয়েছে যে যাইতেই পারেন শরীয়তপুর, আপনি তো ঘুরে ঘুরে বেড়ান। বা আমি যখন ম্যাকপাইয়ের পিঠে ইয়েতে মিডিয়ে লিখতেছি, মার্কার দিয়ে লিখতেছি, ম্যাকপাইয়ের সাথে অন্যরকম কোনো ঘটনা ঘটে নাই, ম্যাকপাইয়ের সাথে আমি ওই গাড়িতে কয়েকবার ঘুরছি। তো বললাম তো, মানে যদি ঘটেও থাকে সেটা আসলে কার কাছে জবাবদিহি করার কি আছে। কিন্তু যেটা হয়েছে যে পরিচিত লোকজন, মানে সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে, আগে যখন আমরা একটা বই পড়তাম, মানে আমরা ছোটবেলায় হুমায়ুন আহমেদের বই পড়লে হুমায়ুনের সাথে কোনো দেখা করার সুযোগ পেতাম না তো, কিন্তু এখন যেটা হয়েছে হুমায়ুন আহমেদের একটা ফেসবুক আইডি থাকবে এবং বইটা পড়ে হুমায়ুন আহমেদকে ফেসবুকে একটা মেসেজ দিয়ে ফেলবে, এটা হচ্ছে সমস্যা। হুমায়ুন আহমেদ যে হচ্ছে 2012 সালে মারা গেছে, 11 সালে মারা গেছে না 12 সালে মারা গেছে, 12 সালে মারা গেছে, এটা আমি ব্যক্তিগতভাবে আমার অনেক কষ্ট লাগছে। আমি একমাত্র মানে আমার ফ্যামিলির বাইরে বা আমি নিজে হচ্ছে কান্নাকাটিটা আসলে খুব পছন্দ করি না, কিন্তু এই লোকের মৃত্যুতে আমি খুব কষ্ট পাইছিলাম। কিন্তু এতদিনে মনে হয় যে এই লোক যে মারা গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফলে হ্যাঁ, এই যে এটা আমি যে বায়োগ্রাফি লিখি না, এটা বারবার তাহলে এখন ক্লারিফাই করা লাগবে যে আমি কিন্তু বায়োগ্রাফি লিখি না, আমি ন্যারেটর। এই ন্যারেটর মানে আপনার বায়োগ্রাফি তো আমি লিখবো। হ্যাঁ, এই ন্যারেটর মানে কিন্তু হিমালয় না, এইখানের ঘটনাগুলো সবগুলো তোমার রিয়েল ধরতে হবে না, তুমি অ্যানালাইসিস যেটা করছি সেইটা ফ্যাক্ট, ঘটনাগুলো ফ্যাক্ট না। এই জিনিসটা ক্লারিফাই করাটা সত্যি বিরাট প্রবলেম। এইখানে লেখক হিসেবে কিন্তু আপনার একটুখানি আত্মসুখেও ভুগতে পারেন যে আপনি এমনভাবে লেখেন মানুষ বাস্তব মনে করে, ওই একটা প্রবলেম আর কি। ওই যে উত্তম পুরুষের নন ফিকশন লিখিত, ফিকশন লিখলে হয়তো এই ক্রাইসিসটা হতো না। তো এই তো মানে চিঠিটা পরে ভাবলাম বইতে দিয়ে দিই। তো রাইটার কনসেপ্ট আসলে বাংলাদেশে মানে খুব
খেলো হয়ে গেছে আমার মনে হয়। হয়েছে এগুলো না আপনার প্যারা নেই সেটা আমি জানি, কিন্তু মানে যেমন একটা সময় ছোটবেলায় যখন হুমায়ুন পড়তাম তখন মনে হতো যে হুমায়ুন আহমেদের সাথে দেখা করবো। তো আমি তো মানে আমি আমার লাইফে প্রবেশ করার আগে তো উনি মারা গেছে। তো পরবর্তীতে ইদানিং তো মনে হচ্ছে যে না, রাইটার আসলে মানে ওরকমভাবে না, কিন্তু যারা ভালো লেখে বা লিখে বা লিখতে চায় তো তাদের জায়গাটা থেকে তাদের মতো করে ঠিক আছে, কিন্তু আমাদের দেশে আসলে লেখালেখি না। দেখো আমি জীবনে এত বায়োগ্রাফি পড়ছি রাইটার, আর্টিস্ট বা মিউজিশিয়ানের। আমি জানি যে তুমি যদি তোমার অ্যাকচুয়ালি তোমার জায়গায় এক্সেল করতে চাও, তোমার আশপাশে আসলে এত এই প্রতিবন্ধকতা আসবে, এত পিছুটান, এত প্রবলেম, এত সার্ভিলেন্স টাওয়ার দিয়ে তোমার আটকানোর চেষ্টা করা হবে। তুমি যদি তাদের আউটস্মার্ট করতে পারো তাহলে তুমি এক্সেল করতে পারবে, আর যদি তুমি আউটস্মার্ট করতে না পারে ভেঙে পড়ো তাহলে তুমি এক্সকিউজ দিচ্ছ যেমন ওইটার জন্য পারলাম না, এটা পারলাম না। তাহলে বেসিক্যালি তোমার ক্যাপাসিটি ছিল না, তোমার ক্যাপাসিটি এবং ক্যালিবার কম ছিল, বুঝতে পারছো? ফলে এই যে আমি এই যে এত প্রবলেমের কথা আমি তো অভিযোগ করতেছি না, বরং আমার প্রায় মনে হয় যে আমার আরও কোনো প্রবলেম নেই, মানে আমার আরও কোনো আর্থিক ক্রাইসিস নেই, আমার আরও একটু আর্থিক ক্রাইসিস থাকা দরকার ছিল, আমার ফ্যামিলি থেকে আমার আরও প্রেশার থাকা দরকার ছিল। মনে করো আমার মা, আমার বড় বোন আমার কন্টিনিউয়াসলি প্রেশারে রাখছে, আরিফা আমার কন্টিনিউয়াসলি মেন্টাল টর্চার করতেছে, এরকম হইলে হয়তো আমার রাইটিং আরও ডেভেলপ করতো। ফলে আমার মনে হয় যে আমার লাইফে প্রচুর স্ট্রাগল আসলে হয় নাই, যেটার কারণে আমি ওই এক্সেল করার ক্ষেত্রে পিছিয়ে আছে। আমার সম্ভবত আরও স্ট্রাগল দরকার ছিল, সেটা সম্ভবত। কারণ আমি দেখছি যে আমি যখন এই দান্তের কথা চিন্তা করো, দান্তে তো 20 বছর পালায় বাঁচলো, মানে সে তো তার শহরে ফিরতেই পারে নাই। আমি তো অন্তত আমার বাসায় থাকি, আমার বোনের সাথে আমার সপ্তাহে একবার অন্তত দেখা হয়, তো ওইরকম তো কিছু হয় নাই। বা মনে করো যে মধুসূদন তো শেষের দিকে তো সে বলতে গেলে সে এবং তার বউ তো বলতে গেলে বমি গিলে খাইছে, এরকম অবস্থা, টাকা পয়সা হবে। আমি তো মাসে খাইতে পারি রেগুলার, ভালো মতোই খাই, মাঝে মাঝে রেস্টুরেন্টে খাই, ঘুরি, মানুষের গিফট দেই। আবার এই যে লেখা শেষ হলে এই 6 ডিসেম্বর আখ উৎসব করবো, প্রায় 35-40 জন লোক আসবে, এগুলো তো করতে পারতেছি। সো আমার প্রবলেমটা কি? আমার প্রবলেম তো দেখতেছি না। এইসব ছোটোখাটো জিনিসটাও যদি একটু বিরাট কিছু করে দেখি তাহলে তো এটা এক্সকিউজ হয়ে গেল। সো আমার জন্য এটা কোনো প্রবলেম না। আপনার বায়োগ্রাফির যে বিষয়টা, বায়োগ্রাফি আমি আগে পড়তাম, যার সম্পর্কে জানতে ইন্টারেস্ট হতো তার পড়তাম, কিন্তু বায়োগ্রাফির যে মাঝে যাটা, এটা যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটা বিখ্যাত কবিতা আছে যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। এটা হয়তো বা আমরা বিভিন্নভাবে রোমান্টাসাইজ বা ফ্যান্টাসাইজ করতে পারি, কিন্তু আমি যখন ওনার বায়োগ্রাফি পড়ছি যে তার বাড়ি ফরিদপুরে একটা প্রত্যন্ত গ্রামে ছিল, দেশভাগের কারণে ওদের আলাদা হয়ে যাইতে হয়েছে, বা তার লাইফস্টাইলটা ছোটোবেলা একদম 4 বছর বয়স থেকে সে তার স্মৃতিচারণগুলো লিখছে, তখন আমার মনে হয়েছে অমলকান্তি আসলে কেন রুদ্র হইতে চায়। এই যে বোঝার যে প্রেক্ষাপটটা, তখন দেখা যায় যে একজন রাইটারের সমস্ত লেখাও আপনার পড়ার দরকার হবে না যদি না তার আপনি বায়োগ্রাফিটা আসলে পড়েন। একজন রাইটারের সব লেখা পড়ার তো দরকারও নাই, সে তো পয়গম্বর না, ফলে সে অনেক বাজে বই লিখবে, অনেক করে ফেলছি। হ্যাঁ, সময় তো অনেক মূল্যবান। তুমি যে লেখাটা মনে হচ্ছে যে দুর্বল, সেটার পিছনে সময় নষ্ট করবা কেন? তার চেয়ে অন্য বই পড়ো। পৃথিবীতে কত লাখ লাখ কোটি কোটি বই, তুমি 900 বছর বাঁচলেও তো পৃথিবীর বেশিরভাগ বই পড়ে শেষ করতে পারবা না। সো তাইলে কেন একজন রাইটারের সব বই তোমার পড়তে হবে? যে বইটা তোমার চিন্তায় ভ্যালু অ্যাড করতেছে শুধু সেটাই পড়বা, যেটা মনে হয় যে চিন্তা রিপিটেটিভ বা নতুন কিছু নয় সেটা পড়বা না, সিম্পলি পড়বা না। কিন্তু আমি চিন্তা ভাবনা করছি আপনার এই বইতে যে এতগুলা বইয়ের রেফারেন্স, আমি অলরেডি মনে হয় অনেকগুলো বইয়ের লিস্ট করে ফেলছি। না, ওটা বইয়ের পেছনে দিয়ে দিও, লোকজন পছন্দ করবে। আরে এত বই পড়ছে, এই না, এটা তো আসলে এই পড়াগুলা তো একটা ভ্যালু অ্যাড করছে, কি জানো, মানে জানি না, কিন্তু আমার মনে হয় যে এই বইটা আসলে আপনার লেখক হিসেবে মানে দ্বিতীয় ফ্রেজে আপনি যে প্রবেশ করছেন সেটা আমার মনে হয় ভ্রমণের সাথে সাথেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই যে 40 তো হচ্ছে, মানে আমি যে ছোটবেলা থেকে 41-এর স্বপ্ন দেখতেছি এবং 41-এর কারণে একটা ক্লাসমেটকে 12 বছর ফ্যান্টাসাইজ করতেছিলাম, তো সেই 41 তো প্রায় কাছাকাছি চলে আসছে। তো বলা যেতে পারে যে আমি হয়তো সেই জায়গায় চলে যাচ্ছি। ভিয়েতনামে যে যাচ্ছি রোজার সময়, ভিয়েতনামে গেলে আসলে আরো ভালোভাবে বুঝতে পারবো যে আসলে আমার দ্বিতীয় ফেজে যাচ্ছে নাকি ওই ইন্ডিয়ার ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। না, আমার যে ভিয়েতনামে যাওয়ার আগে আপনি
ওই মাইন্ডসেট নিয়েই যাবেন যে আমি যেখান থেকে আসছি সেখান থেকে আমি আরেকটা সিঁড়ি উপরের দিকে উঠবো, সেটা। হ্যাঁ, মানে এটা আমার সবসময় টার্গেট থাকে যে আমার পরের বইটা যেন আগের বইটার চাইতে একটু হলেও আলাদা হয়। হ্যাঁ, এটা আমি দেখছি ক্রমাগত আসলে হয়েছে বিষয়টা। হ্যাঁ, ওইটা না হলে আমার ভালো লাগে না আসলে। মাঝে অবশ্য চিন্তা এক্সপ্রেসটা একটু অতি উন্নত মানের চিন্তা হলো, আমি ব্যক্তি পাঠক হিসেবে বইটা আমি সেরকম এনজয় করতে পারিনি। সেটাই বললাম যে আমার খুব পছন্দের বইয়ের মধ্যে তো এটা পড়ে না। আবার ওটা হইতেই পারে না, সেটা তো হইতে পারে, একজন লেখক সব বই ভালো লিখবে না। তো এখন বইটা আসবে ডিটাচমেন্ট টু ডিপারচার, আদর্শ প্রকাশনী থেকে আসবে। কথা হচ্ছে বইটার আপনি ফাইনাল এডিটিং পাণ্ডুলিপি কবে দিচ্ছেন? আশা করছি 26 নভেম্বর দিয়ে দেবো। 26 নভেম্বর। আঁক উৎসব হচ্ছে 6 ডিসেম্বর। আচ্ছা, তো নতুন বইয়ের জন্য যেহেতু এই বইটার সাথে শুরু থেকে আসি, কিভাবে যেন এই বইয়ের প্রোডাকশনের সাথে আমি জড়িত হয়ে গেলাম, এটাও কিন্তু একটা ইনসিডেন্ট। হ্যাঁ, মানে আমার মনে আছে তোমার সাথে যখন কফি ওয়ার্ল্ডে কথা বললাম তখনও তো মাত্র ফিরছে, বই নিয়ে কিছুই মাথায় নাই। এরপরে তোমারে বললাম যে তুমি রিসোর্স পাঠাও, তোমার পাঠানো রিসোর্সের মধ্যে আমার শুধু ওই নদীর নামগুলো ব্যবহার করছি, আর তুমি বলতেছিলে যে গায়ত্রী মন্ত্র খুব পাওয়ারফুল, আপনি গায়ত্রী মন্ত্রটা মুখস্থ করে ফেলেন। পরে আমি গুগলে গায়ত্রী মন্ত্র খুঁজলাম, দেখলাম যে রবীন্দ্রনাথের একটা অনুবাদ করছে, আমার পছন্দ হয় নাই। পরে ভাবলাম ধুর, আমি নিজেই তো একটা গায়ত্রী মন্ত্র লিখে ফেলাইতে পারি। না, ওই লেখাটাও কিন্তু অনেক সুন্দর। আমার মাঝে মনে হয় যে আপনার মানে কবিতা ট্রাই করলে খারাপ হইতো না। না, কবিতার ভালো লাগে না। দেখি আজকে একবার ভাবতেছিলাম যে কবিতা ই করবো না, পরে বললাম না, আপনার সাথে কবিতা যাচ্ছে না আসলে আমার সাথে কবিতা জিনিসটা। বেশি আমার লেখা কিন্তু ভালো, আবার সেটা ব্যাপার না, কিন্তু টানে না কবিতা, এই জন্য কবিতা লিখবো না। কবিতা যায় না, আমারও তাই ধারণা, কবিতা আসলে আমার সাথে যায় না। তো তোমার প্রশ্ন শেষ, তাই তো? না, প্রশ্ন শেষ। হ্যাঁ, প্রশ্ন শেষ। তাড়াতাড়ি পাণ্ডুলিপি দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দিব। ঠিক আছে, তুমি চা শেষ করো, আমি শো খতম করে দিই এখনকার মতো। খতম করে দেন, আমার চা খাওয়া শেষ। তো ডিটাচমেন্ট টু ডিপারচার শেষ হয়ে যাচ্ছে। তাসমিন নূর একটা কথা বলছিল। তাসমিন নূর হচ্ছে আমার একটা শিষ্য। ও একবার একটা লেখা লিখছিল যে যখন প্রথম হাসপাতালে যাইতে ইচ্ছা করে না, কিন্তু কয়েকদিন হাসপাতালে থাকার পর তখন হাসপাতালের প্রতি একটা মায়া তৈরি হয় যে হাসপাতাল কেন ছেড়ে চলে যাচ্ছি, হাসপাতালের প্রতি যে বন্ডিং। তো তখন ওই কথাটা আমি বুঝি নাই, কিন্তু এই বইটা দেখতে গিয়ে আমি যেটা দেখলাম যে এই বইটা যখন দেখা শুরু করছিলাম তখন আমার মধ্যে যে উচ্ছ্বাস ছিল, এরপরে যত দিন গেছে মনে হয়েছে বইটা কেন শেষ হচ্ছে না। আমি প্রচণ্ড রকম বিরক্ত হয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম। এরপরে যখন আমি ফাইনাল ডেট ঠিক করলাম যে এই তারিখের মধ্যে বইটা শেষ করবো, এখন আমার বইটার জন্য মায়া বোধ করতেছে যে বইটা শেষ হয়ে যাচ্ছে, এরপরে কি হবে। তো মানুষের জীবন আসলে খুব পিকুলার। এই যে আমরা ডিটাচমেন্টে যাওয়ার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা ডিটাচমেন্টে যাইতে পারি, বা ডিটাচমেন্টে হইলেই কি আসলে আমরা ডিসকানেক্টেড হই, বা ভাইস ভার্সা, ডিসকানেক্টেড হলে কি আমাদের মধ্যে ডিটাচমেন্ট তৈরি হয়, বা এই যে ডিপারচার নিতে চাচ্ছি, এই ডিপারচার নিয়ে শেষ পর্যন্ত অ্যাচিভেবল কি। বহু উদ্ভট এবং মিনিংলেস জিনিসপত্র মাথায় আসে, কিন্তু সেইগুলোর উত্তর কোনো সন্তোষজনক কিছু খুঁজে পায় না। বাট তারপরেও মনে হয় যে এই যে একটা লম্বা জার্নি করে যাচ্ছি মানুষের সাথে, এই জার্নিটা যতটা সম্ভব উপভোগ করা। পৃথিবীতে স্থায়ী মানুষ হওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। মানুষ মানে বিশেষ করে আমাদের মতো মানুষদের লাইফে তো স্থায়ী মানুষের আরও প্রয়োজন নেই, কিন্তু এর মধ্যে যার সাথে যে সময়টুকু কাটতেছে সেই সময়টা আসলে কতটা মিনিংফুল হলো সেটাই সম্ভবত সবচেয়ে বড় কথা। তো আমি এই যে বইটা অলমোস্ট শেষ করে ফেললাম, এবং এর মধ্যে যে জীবনে এত এক বছরে নানা রকম কাহিনী হলো, কত মানুষের সাথে খাতির হলো, কত মানুষের সাথে সম্পর্ক ভেঙে গেল, কতজনের সাথে দূরত্ব হলো, কতজনের সাথে অভিমান হইলো, কত কঠিন সিদ্ধান্ত নিলাম, কত কিছু হলো, আবার এর মধ্যে কতজন লাইফে এলো, আবার কতজন লাইফ থেকে চলে গেল। সব কিছু মিলে এই যে এক বছরের যে একটা বিশাল খতিয়ান, আমার মনে হয় যে অনেক বছর পরে যখন এই বইটা নিয়ে আমি স্মৃতিচারণ করব, তখন মনে হচ্ছে যে বইয়ের কন্টেন্টের চাইতে বই লেখার মুহূর্তে ব্যাকগ্রাউন্ডের যে ঘটনাগুলো ঘটছিল সেটাই বোধহয় আমাকে বেশি অ্যাট্রাক্ট করবে। তো শেষ পর্যন্ত যেটা বললাম যে আমার মনে হয় যে কোনো এই ক্রিয়েশন জিনিসটা একটা স্ক্যান্ডাল। এই আমরা স্ক্যান্ডালের মধ্যে জড়াই মূলত আসলে আমাদের এই কাজগুলোকে শেষ পর্যন্ত মহিমান্বিত করার উদ্দেশ্যে। সো এটা একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার, স্ক্যান্ডালে না হলে মহিমান্বিত হচ্ছে না, আর মহিমান্বিত হয়ে গেলে হয়তো জিনিসটা স্ক্যান্ডালের মতো থাকে না। তো এই প্যারাডক্সের মধ্যেই আসলে মানুষের জীবন কাটে, সবার কাটছে, আমারও কেটে যাবে। আলটিমেটলি ঘুম থেকে উঠলেই দেখা যায় বয়স 70 হয়ে গেছে, পরের দিন মরে যাচ্ছি। তো এই আর কি শেষ পর্যন্ত বিষয়।
আজকের মতো আলাপ এখানেই শেষ। বই শেষ হোক, এই আখ উৎসবে সবার সাথে দেখা হবে। আসার দরকার নেই, কারণ এত আখ নাই। সবাই ভালো থাকেন।